এক গ্লাস জুসের দাম মাত্র $1। কে খাবেন কে খাবেন? চলে আসেন আমার ঠেলার সামনে আর খেয়ে যান ঠান্ডা ঠান্ডা জুস, দাম মাত্র $1। কথাগুলো বলতে থাকে। তখন আকাশের আশেপাশে অনেক ছেলে মেয়ে ছিল, সেজন্য কথাগুলো বলতে থাকে। ঠিক তখনই কয়েকটা মেয়েকে দেখার পরে, আপা, ও আপা, ঠান্ডা ঠান্ডা জুস খাবেন? দাম কিন্তু মাত্র $1। ওই বেয়াদব ছেলে, আমাকে কোন দিক দিয়ে তোর আপা মনে হলো? আসলে আপনার বয়স আমার থেকে একটু বেশি মনে হচ্ছে, সেজন্য আপা ডাকলাম। ওই, কোন দিক দিয়ে আমার বান্ধবীর বয়স তোর কাছে বেশি লাগতেছে? দেখছেন না ওনার কিছু কিছু চুল পেকে গেছে? বয়স না হলে চুল তো এমনি এমনি পাকে না। আকাশের কথা শুনে ওরা হাসবে নাকি বকা দিবে ভেবে পাচ্ছে না। তখন ওখানেই ইরা একটা গাড়ি নিয়ে আসে, এসে ওদের সামনে দাঁড়ায়। এই মামা, এক গ্লাস জুস দিন তো। আর তোরা এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? মামা, ওদেরকেও জুস দাও। আন্টি, আপনি সাইডে বসেন, আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে আর আপনাদের সবাইকে। আন্টি কথাটা শুনে এবার ইরার রাগ হয়। ইরা কিছু বলতে যাবে, তখন তানু ওই কথাটাই বলে। তাহলে বুঝলি তো কেন আমরা একদম হ্যাবলার মতো দাঁড়িয়ে আছি? এই ছেলেটা কি নতুন নাকি? ছেলেটা নতুন নাকি পুরাতন সেটা তো আমরা নিজেরাই জানি না, কেননা আমাদের তো আজকে ফার্স্ট ডে ইভার্সিটি দেয়। ওই ছেলে, তুই আমাকে আন্টি বলে কেন ডাকলি? আপনার চুলের দিকে তাকান। তুই নিশ্চিত গ্রাম থেকে এসেছিস, তাই না? সেই জন্য তো এইগুলো সম্পর্কে কোনো কিছুই জানিস না। আপা, আপনি কি করে জানলেন? তোর এই কথাবার্তায় বোঝা যায়। এখন সময় নষ্ট না করে সবাইকে জুস দে। 5 মিনিট অপেক্ষা করেন, আমি 10 মিনিটের মধ্যে রেডি করতেছি। যাই করবি তাড়াতাড়ি করে শেষ কর। এইদিকে আকাশ জুস বানাচ্ছে। তখন খেয়াল করে দূরে দাঁড়িয়ে থাকা 5টা গাড়ি থেকে কিছু লোক নেমে আকাশকে ইশারা করতেছে। ওদের ইশারা বুঝতে পেরে আকাশ শুধু একটা আঙ্গুল নাড়িয়ে কি যেন বোঝালো, আর ওখানে থাকা 5টা গাড়ি এক এক করে চলে যায়। গাড়িতে কারা ছিল আর কেন এসেছিল তা আপনারা জানতে পারবেন যখন গল্পের সাথেই থাকবেন, কেননা আপনাদের মাঝে এত এত রহস্য নিয়ে হাজির হব যে পুরো গল্প না পড়লে এই গল্পের রহস্য আপনারা বের করতে পারবেন না। সেজন্য আকাশকে আঙ্গুল নাড়াতে দেখে, হাতের আঙ্গুল না নাড়িয়ে চামচটা ঠিক মতো নাড়াতে পারো না? আঙুলে হঠাৎ কি যেন লাগলো, সেজন্য দেখছিলাম। তা আপনারা কি এই ভার্সিটিতে ভর্তি হয়েছেন? তোর কি মনে হয় আমরা অন্য ভার্সিটি থেকে এসে এখানে তোর জুস খাওয়ার জন্য এসেছি নাকি? আমার এই জুস খাওয়ার জন্য দেশের বাইরে থেকে লোক আসে, সেখানে আপনার তো ধারের কাছে, সেজন্য আসতেই পারেন। ও তাই নাকি? তোকে যতটা বলদ আর বোকা ভেবেছিলাম, তুই দেখি ততটাও বোকা না। আমাকে তো কেউ বোকা বলেনি, সেজন্য জানি না ঠিক আমি। আচ্ছা, তোর নাম কি? পারভেজ হোসেন আকাশ। তা আপনার? আমার নাম জেনে তুই কি করবি শুনি? তোর মতো ছোট লোকের কাছে আমি আমার নাম বলবো, এটা তুই ভাবলি কি করে? জুস বানানো হলে তাড়াতাড়ি করে জুস দে সবাইকে, কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে। এদিকে ওরা জুসকে টাকা দিয়ে ভার্সিটির ভিতর ঢুকে যায়। ওরা যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে আরও কয়েকটা গাড়ি আসে, যেখান থেকে আরও ছেলে মেয়ে বের হতে থাকে। গরমকাল ছিল বলে জুসের ব্যবসা ভালোই চলছিল। ওরাও চলে যায় ভিতরে। এইদিকে ভার্সিটির ভিতরে একটা ঝামেলা হলো। সেই ঝামেলা সম্পর্কে আপনারা একটু পরে জানতে পারবেন, কেননা এখনই যদি সবটা বলে দিই তাহলে তো বুঝতে পারছেন অনেক কিছুই খোলাসা হয়ে যাবে। তাও গল্পটা ফুটিয়ে তোলার জন্য বলতে তো হবে। কিছুক্ষণ পর ওই জায়গায় কিছু ছেলে আসে। ওরা এখানকার লোকাল ছেলে, যারা রাজনীতির সাথে জড়িত, সেজন্য বুঝতেই তো পারছেন ওদের আলাদা একটা ক্ষমতা নিয়ে ওরা চলাফেরা করে। ভার্সিটিতে এসেই ওরা মেয়েদের ওড়না নিয়ে টানাটানি শুরু করে দিল। এতে মেয়েরা একটু বেশি উত্তক্ত হয়ে যায়। আপনাদের ঘরে কি মা বোন নেই? মা আছে, বোনও আছে, সুন্দরী, শুধু বউটা নাই। বউ নেই যখন বাবা মাকে বলে বিয়ে করে নিলেই তো পারেন, তাহলে এভাবে মেয়েদের উত্তক্ত করতে তো পারবেন না। বউ থাকলেও করব, আবার না থাকলেও করব, এতে তোর কি? এখন তোকে নিয়ে যা করব তা হয়তো তুই ভাবতেও পারবি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। বাহ, এই মেয়ে তো দেখি ভয়ও পায়। আমি মোটেও ভয় পাইনি। তাহলে তোর ওড়না তো আমার লাগবে। এবার মেয়েটার ওড়না নিয়ে হাতে নেয়। এইদিকে দূর থেকে ইরা সবটা দেখতে পায়।
সেজন্য ওদের কাছে এসে ওড়নাটা ধরে ছেলেটার বুকটা ঢেকে দেয়। এতে কিছু মেয়ে তো হেসে কুল পায় না, কিন্তু ছেলেটা অনেক লজ্জা পায়। ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই আরে ভাই, তোমার ওড়না লাগবে আমাদের বলতে। আমার ব্যাগে কিন্তু একটা ওড়না থাকে বাড়তি সব সময়। আমার ওই ওড়নাটা লাগলে পরতে পারো, আমি কিছু মনে করব না। ওই, তোর সাহস কি করে হলো আমাকে এইসব কথা বলার? সাহসের তো কোনো কিছুই দেখলি না তুই। তুই কি জানিস আমরা কার ছেলে? তোদের সবার বাবা একজনই নাকি? আজকে ওই মেয়েকে না তোকে দিয়ে শুরু করব। সাহস থাকলে কাছে এসে দেখা, একেবারে না এখানেই জানে মেরে দিব। তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই ভার্সিটির নেতা আমি, আর তুই আমাকে এভাবে হুমকি দিচ্ছিস? ব্যাপারটা বেশ হাস্যকর লাগতেছে। তুই নেতা হোস বা অন্য কিছু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই চৌধুরী কাউকে ভয়ও পায় না। তোর মতো 10 থেকে 12 লোক আমার বাবার সাথে দেখা করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কত এমপি পর্যন্ত আমার বাবার সাথে দেখা করার জন্য বাড়ির ভেতরে অপেক্ষা করতে থাকে। সেখানে তোকে কেন আমি ভয় পেতে যাব? কে তোর বাবা? তা জেনে তোর কি কাজ শুনি? তুই এখন এখান থেকে যাবি নাকি আমি? ঠিক আছে, যাচ্ছি আমি। ছেলেটা তো ভয় পেয়ে ওখান থেকে চলে যায়, সাথে ওর লোকজন নিয়ে। এইদিকে আকাশ তো কোনো কিছুই জানে না, কেননা জুস বিক্রি করতে করতে ওর সময় কেটে যাচ্ছে, তারপর অনেক রোদ। সেজন্য আজকে ওর ব্যবসা ভালোই যাচ্ছে। এদিকে আবারও সেই কালো গাড়িতে করে কিছু লোক আসে। ওরা আবারও আকাশের কাছে আসে, যদিও আকাশ ওদের দেখতে পায়নি, কেননা কাস্টমার অনেক ছিল বলে খেয়াল করেনি। ওরা এসে 5 গ্লাস জুস দিন তো। লাইনে দাঁড়ান, দিচ্ছি আপনাদের। ওরা লাইনে দাঁড়ায়, তখন আকাশ ওদের জুস দেয়। ওরা জুসের দামের সাথে একটা কাগজও এগিয়ে দেয়। স্যার, এই কাগজটা রাখুন, কি আছে এতে? পড়লে বুঝতে পারবেন। তোমরা এখন যাও, আমি পড়ে নিব পরে। ঠিক আছে স্যার। ওরা তো ওখান থেকে চলে যায়। এদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকে। আড্ডা শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে আসে। এদিকে আকাশ কাগজটা পড়তে থাকে, তা ইরা দেখতে পায় আর আকাশের সামনে এসে কাগজটা ছো মেরে ওর কাছে নিয়ে আসে। কাগজটা পড়তে যাবে, কিন্তু সব ইংরেজিতে লেখা। কি লেখা আছে এতে? কি লেখা আছে তা তো পড়তে পারবো, কিন্তু এর অর্থ তো পড়তে পারবো না। কি বলিস, কই দেখি তো। এই বলে তানুও দেখতে থাকে, কিন্তু ওরা পড়তে পারলেও এর অর্থ ওরা জানে না। এইদিকে তুই সামান্য একটা জুস বিক্রেতা হয়ে এরকম ভাবে ইংরেজি লেটার পড়ছিস কি করে? আমি তো পড়তে পারি না, আমি কাগজটা শুধু দেখছিলাম। আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম তুই কাগজটা পড়ছিস। আসলে পড়ার চেষ্টা করছিলাম। ঠিক আছে, আমি কাগজটা নিয়ে যাচ্ছি। এমনটা করবেন না। কেন, কি হয়েছে? কাগজটা কি তোমার লাগবে? হ্যাঁ লাগবে। কি কাজে? তা আপনাকে কেন বলতে যাব আমি? তাহলে যাকে বলার বলো, আমি তো কাগজ নিয়েই গেলাম। এইদিকে ইরা কাগজ নিয়ে যেতে থাকে। আকাশ কাগজটা আর নেয়নি, কেননা এই কাগজে কি লেখা আছে তা ইরা চাইলেও কখনো পড়তে পারবে না। কেননা এই কাগজের লেখাগুলো এতটা গোপনীয়তার সাথে লেখা হয় যে কেউ চাইলেও এর অর্থ তো দূরের কথা, এই লেখাগুলো পড়তে পারবে না। এখন আপনারাও ভাবছেন তাহলে আকাশ কি করে পড়লো, বা ওর সাথে এই কাগজে কি সম্পর্ক? যদি সবটা বুঝতে চান তাহলে অপেক্ষা করুন, সবটা আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। ইরা কাগজটা নিয়ে চলে যায়, কিন্তু আকাশ তো আগে পুরোটা পড়ে নিয়েছে। এখন ওকে কী করতে হবে তাও খুব ভালো করে জানে, সেজন্য ওর দোকান অফ করে বেরিয়ে পড়ে। এদিকে কাগজটা নিয়ে ইরা বাসে এসে বিছানার ওপর রেখে দিয়ে চলে যায় ওয়াশরুমে। ওখান থেকে বের হয়ে আসে। এদিকে কাগজের কথা তো ইরার মনেই ছিল না, সেজন্য নিচে নেমে ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। তখন কিরে, আজকাল তোকে এত মনমরা দেখায় কেন? তেমন কিছু না আব্বু, বাইরে অনেক গরম তো সেই জন্য। আমাদের পুরো বাড়িতে এসি আছে, গাড়িতে আছে, তাছাড়া তোর ভার্সিটিতে পর্যন্ত আছে। শুধু গাড়ি থেকে ভার্সিটির রুম পর্যন্ত গরম। এতটুকু গরমও তো সহ্য করাই যায়। তা তো করাই যায়, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। কি কথা? ইরা কিছু বলতে যাবে, তখন তাকিয়ে দেখে ইরার মা ওই খামটা নিয়ে নিচে নামে। ওনার হাতে খামটা দেখে ইরা জিজ্ঞেস করে, মা তুমি কেন এটা আবার আনতে গেলে? কি আছে এই কাগজে? আমি নিজেও
পড়তে পারছি না, তুমি দেখো তো পড়তে পারো কি না। পড়বো কি, লেখাই তো নেই। কাগজটা হাতে নিয়ে ইরা অনেক অবাক হয়, কেননা এতগুলো লেখা এখন সামনে একটা সাদা কাগজ হয়ে গেল। অন্যদিকে আজকে একটা মিশনে যাবে একে, সেজন্য ওর টিম সাজানোর জন্য ওর ক্যাম্পে আসে। স্যার আমাদের ডেকেছেন? হ্যাঁ, আমরা একটা মিশনে যাব, সেজন্য আমি কিছু লিস্ট দিচ্ছি। এইগুলো 1 ঘন্টার ভিতরে হেলিকপ্টারে উঠিয়ে নেবে। ঠিক আছে স্যার। বাকিরা কোথায়? ওদের তো দেখছি না। আপনি যে আসবেন তা ওরা জানে না। ওদের তাড়াতাড়ি করে খবর দাও আসার জন্য। আমি যে আসবো তা তো তোমাদের বলেছি আগেই, তারপরেও ওরা কেন আসেনি? আচ্ছা আমি যোগাযোগ করতেছি। এইদিকে অন্তর বাকি কাজ করতে থাকে, এইদিকে একে ওর বড় স্যারের সাথে দেখা করতে আসে। স্যার, আসবো কি? হ্যাঁ আসো। তা তুমি চিঠি পেয়েছো তো? এই যুগে কেউ চিঠি পাঠায়? কি করব, এই ইমেলে পাঠালে যে হারে সব কিছু হ্যাক হচ্ছে, বুঝতে তো পারছো এইগুলো হ্যাক হলে কি হতে পারে। তা তো বুঝতে পারছি, তা এখন যে কথাটা বলতে এসেছি, আমি তাহলে মিশনের জন্য বের হলাম। তা আমার জন্য কোনো মেসেজ কি আছে? মানে কতদিন লাগবে তোমার মিশন শেষ হতে? তা তো এখন বলা সম্ভব না। যেখানে যাচ্ছি ওখানকার পরিস্থিতি দেখে তারপর তো বলতে পারবো। ঠিক আছে যাও তাহলে, সাবধান। ইমার্জেন্সি কোনো কিছু লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জি স্যার, জানাবো। এদিকে একে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে, সাথে করে 20 জন কমান্ডো অফিসার নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন সকালে ইরা ওর বান্ধবী নিয়ে আসে ভার্সিটিতে, সাথে ওই কাগজটাও। কিরে, তুই দেখি কাগজটা নিয়ে চলে এলি? ওই জুস বিক্রি করা ছেলেটাকে খুঁজে বের করো আগে। খুঁজতে যাব কেন? ও ঠেলার সামনে এলেই তো ওকে পেয়ে যাব। চল তাহলে যাই আমরা ওর ঠেলার সামনে। ওরা ঠেলার সামনে এসে দেখে দোকান আজকে অফ করা, সেজন্য কোনো কিছু চিন্তা না করে ভার্সিটির ভিতরে চলে যায়। এদিকে দুপুরের পর একে আর ওর টিমের লোকেরা দুপুরের খাবার খেয়ে নেয়। তারপর ওরা এক এক করে গ্যাজেটগুলো বের করে, যার মাধ্যমে ওরা এই পুরো আইল্যান্ডের ছবি আর ভিডিও নিয়ে হলোগ্রাম আকারে দেখতে পারে। হলোগ্রাম আকারে দেখতে পারলে ওরা সবটা বুঝতে পারবে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি আছে এই আইল্যান্ডে, সব ওরা বুঝতে পারবে। সেজন্য একটা ড্রোন ওরা উড়িয়ে দেয়, যার মাধ্যমে ওরা সবটা দেখতে পারবে। এইদিকে 3 মিনিটের পুরো আইল্যান্ড ওদের স্ক্যান করা হয়ে গিয়েছে। এরপর সেটা দেখতে থাকে। এই আইল্যান্ডে এতগুলো মানুষ আছে। মানুষের সাথে প্রতিটা জায়গায় রুম আছে। এখানে তো আনুমানিক 50 জনের বেশি লোক আছে। কিন্তু তার মধ্যে 25 জনের বেশি মেয়ে আছে। তা কিভাবে জানতে পারলেন? কেননা এই 25 জনের কাছে হাতিয়ার আছে আর এদের কাছে নেই। তাছাড়া ভালো করে দেখো, এদের শরীরের গঠন অনুযায়ী এদের মেয়েদের মতোই লাগছে। এর মানে এখন কি ধরে নেব? ধরে নিব কি, এই নারী পাচারকারীর সদস্য, বা এদের এখানে ধরে এনে এদের শরীরের অঙ্গ থেকে দামি দামি সব কিছু বিক্রি করে ফেলে। তাহলে তো এদের ধরতে হবে। তা তো লাগবেই, কিন্তু তার সাথে আরও কিছু কাজ করে নিতে হবে। ওদের দলের মেইন মাথাটাকে আমাদের ধরতে হবে। ওর মাধ্যমে আমরা একটু একটু করে কিছু তথ্য জানতে পারবো। সেজন্য তোমরা 5 জন এই মেয়েগুলোকে সাহায্য করবে, বাকিরা আমার সাথে চলো। 3 জন স্নাইপার লুকিয়ে পড়ো আর আমাদের সাহায্য করবে। কোথাও কোনো রকম কিছু হলে তাড়াতাড়ি করে জানাবে আমাদের। আমরা তাহলে ভাগ হয়ে গেলাম। সেটাই করো। এদিকে ওরা যে যার মতো যেতে থাকে। কয়েকজনকে মেরে ওই মেয়েগুলোকে ওদের থেকে বাঁচায়, আর ওদের একটা রুমে রেখে বাকিদের ধরতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা সব কিছু নিজেদের আয়ত্তে করে ফেলে, সাথে এখানে যার কথায় সবাই চলে তাকে ধরে নিয়ে আসে। অন্তর, এখানে তো একটা হেলিকপ্টার আছে দেখতেছি। তুমি এই হেলিকপ্টার নিয়ে সোজা পুলিশ স্টেশনে যাবে। তারপর কি কি করতে হবে তা নিশ্চয় বুঝিয়ে দিতে হবে না? তার প্রয়োজন হবে না, আমি ওদের নিয়ে যাচ্ছি। এইদিকে অন্তরের সাথে শাকিলও যায়, আর আকাশ যে হেলিকপ্টার করে এসেছে ওটাতে করে ওরা চলে আসে এই লোকটাকে নিয়ে, যে এখানকার লিডার, তাকে নিয়ে চলে আসে। এদিকে অন্তর আর শাকিল ওদের নিয়ে পুলিশ স্টেশনে আসে। ওদের দেখে পুলিশ অফিসাররা বের হয়ে এসে সালাম দেয়। বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কালকের ভিতরে এদের সবাইকে এদের পরিবারের কাছে পৌঁছে দিব। আজকে এদের সবার থেকে ঠিকানা নিয়ে ওদের যত তাড়াতাড়ি পারো পৌঁছে দাও ওদের পরিবারের কাছে, আর ওদের ঠিকানা আর মোবাইল নাম্বার আমাদের ইমেইলে পাঠিয়ে দিবে। চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। ওরা তো ওখান থেকে চলে আসে। এদিকে পরদিন সকালে আকাশ ওর ঠেলার সামনে দাঁড়িয়ে আবার জুস বিক্রি করছিল, তখন ইরা আসে। ওই
এই 2 দিন কোথায় ছিলি তুই? হুম। আমি যেখানেই থাকি না কেন তা জেনে আপনার কি কাজ? তার আগে বল, এই কাগজের লেখাগুলো কোথায়? কোন কাগজ? আমার হাতে যে কাগজটা আছে সেই কাগজের কথা বলছি আমি। কাগজে কিছু লেখা থাকলে তো তা পড়তে পারবেন, এটা তো সাদা কাগজ। মিথ্যে বলবি না কিন্তু, এই কাগজে কিছু তো লেখা ছিল। দেখুন, যাই থাকুক লেখা তা আপনাকে বলতে বাধ্য নই আমি, সেজন্য এখান থেকে জানতো। তোর সাহস তো কম না, তুই আমাকে এখান থেকে বের করে দিচ্ছিস। সাহসের কি দেখলেন? সাহস তো দেখালাম না এখনো। একদিনের ভেতরে তোর এই দোকান যদি আমি উঠিয়ে দিতে না পারি তাহলে আমার নামও ইরা চৌধুরী না, কথাটা ভালো করে মনে রাখিস। আপনার মতো কতজন আসলো আর গেল, কিন্তু আমি তো আসিনি। দেখা যাবে। ইরা ওখান থেকে রাগ করে চলে যেতে চাইবে, তখন ওখানে রিয়াজ চলে আসে। রিয়াজ হলো ইরার ক্লাসমেট, কলেজ লাইফ থেকে ওদের পরিচয়। তার উপর রিয়াজের বাবা ওখানকার একজন রাজনীতিবিদ, একজন নেতা, সেজন্য রিয়াজ একটু পাওয়ার নিয়ে চলে। ইরাকে এভাবে রাগ করে চলে যেতে দেখে রিয়াজ ইরাকে ডাক দেয়। কি হয়েছে ইরা, তুই এভাবে রেগে আছিস কেন? আর বলিস না, ওই ফকিন্নি আমাকে ক্ষমতা দেখায়। কে সেই ব্যক্তি, আমাকে একটু দেখা। ওই যে জুস বিক্রি করতেছে একটা ছেলে না, ওর কথা বলেছি। তাহলে ওকে কি একটু ভয় দেখাবো নাকি একটু মারামারি করে আসবো? যেভাবে তোর সুবিধা হয় সেভাবে কাজটা করে আয়। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক আমি কি করি। ইরা একটা পাশে দাঁড়িয়ে আছে, অন্য পাশে রিয়াজ আসে আকাশের কাছে। রিয়াজের সাথে ওর কিছু বন্ধু ছিল। এদিকে ওদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা তো হয়েছে, সেজন্য ওদের জিজ্ঞাসা করে, কি মামা, জুস কি লাগবে? জুস লাগবে কিনা জানি না, তবে তোকে যে আমার লাগবে। আমাকে কেন লাগবে? তুই মনে হয় কোনো কিছুই জানিস না। না বললে জানবো কি করে? তুই সামান্য একটা ঠেলা নিয়ে জুস বিক্রি করিস আর আমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করিস, তা আমি মেনে নেব কিভাবে বল? আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। একটু আগে আমার বন্ধুর সাথে বাজে ব্যবহার করেছিস, সেই জন্য তুই সবার সামনে এখন কান ধরে উঠবোস করবি। যদি তা না করি? তাকে আমি হসপিটালে বেডে শুইয়ে থাকার ব্যবস্থা করব। মাত্র 5 জন এসেছো আমাকে হসপিটালের বেডে শোয়ানোর জন্য? তোর কি ভয় লাগছে না? ভয় তো পাবে তোমরা, যখন মার খেয়ে এখানেই পড়ে থাকবে তখনই। কথাটা শুনে ওরা তো রেগে যায়, আকাশকে মার জন্য আসে, কিন্তু ওদের উল্টো মেরে মাটিতে শুয়ে দেয়। রিয়াজ তো এতে আরও রেগে যায়, রেগে আকাশকে মারতে আসে, কিন্তু রিয়াজও পেরে ওঠে না। কেন পেরে ওঠে না তা আপনারা পরেও জানতে পারবেন। এখন ওদের মারামারি উপভোগ করিয়ে কিছুক্ষণ। এদিকে ইরা রিয়াজকে এভাবে মার খেতে দেখে রিয়াজের বাবাকে কল দিয়ে সবটা বলে। উনি তো খবরটা শুনে রেগে যায়, আর ভার্সিটিতে ওদের কিছু লোক আর পুলিশ পাঠিয়ে দেয়। এদিকে ওদের মাটিতে শুয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে কল দিয়ে আসতে বলে। অ্যাম্বুলেন্স এসে ওদের নিয়ে যায়। এরপর রিয়াজের বাবা যে লোক আর পুলিশ পাঠায় তারা এসে উপস্থিত হয়। ইরা রাজীব চৌধুরী কিছু লোককে চিনে, সেজন্য ওদের কাছে এসে সবটা বলে। ওই ছেলেটাই মেরেছে রিয়াজকে। ম্যাম চিন্তা করবেন না, আমরা প্রথমে ওকে মারবো, তারপর পুলিশ ওকে নিয়ে যাবে জেলে। ঠিক আছে, তাই করো, ভালো করে ওকে মারো। এদিকে ওরা আকাশের সামনে এসে দেয়, সাথে পুলিশও ছিল। কি ব্যাপার, আপনারা কারা, এখানে কি চাই? আমরা কি চাই তা তোকে পরে বোঝাবো, এখন আপাতত এটা বল, রিয়াজ কোথায়? ওকে তো কিছুক্ষণ আগে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবার তোমরা ওকে মারতে থাকো, তারপর আমি ওকে হসপিটালে একদিন রেখে জেলে নিয়ে যাব। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, তুই আপাতত কিছুক্ষণ মার খা এখানে। এদিকে লোকগুলো আসে মারার জন্য, ওরা আকাশকে মারতে আসে, কিন্তু ওরা পেরে ওঠে না। সেজন্য পুলিশ এসে বন্দুক দিয়ে আকাশের শরীরে আঘাত করে। একাই অনেকজনের সাথে লড়াই করার জন্য অনেক দুর্বল হয়ে যায়। এদিকে পুলিশ ওকে নিয়ে হসপিটালে যেতে থাকে, যা ওখানে থাকা কিছু লোক দেখে, তাই ওরা কাউকে কল দিয়ে সেই কথাগুলো জানিয়ে দেয়। এদিকে পুলিশ হসপিটালে পৌঁছানোর আগেই ওখানে কমান্ডো এসে পৌঁছে যায়। পুলিশের লোকগুলো কমান্ডোকে দেখে প্রথমে ভাবলো ওরা হয়তো রিয়াজের জন্য এসেছে, কিন্তু আকাশকে দেখা মাত্রই ওরা যখন গাড়ি থেকে আকাশকে বের করে হসপিটালের ভেতর নিয়ে যায় তা দেখে পুলিশ অফিসার তো অনেক বেশি অবাক হয়। কিছু কমান্ডো এসে পুলিশ অফিসারকে ধরে রাখে। কি ব্যাপার, আমাকে কেন ধরে রেখেছেন? চুপ করে দাঁড়িয়ে থাকুন, নয়তো এখানেই তোকে মেরে দেব। ফাজলামো হচ্ছে কি এখানে? একটু পরে কি হবে তা তুই ভাবতেও পারবি না।
এখন চল আমাদের সাথে ভিতরে। পুলিশ অফিসারকে নিয়ে আসে ভিতরে, এরপর একটা কাগজ হাতে ধরিয়ে দেয়। কিসের কাগজ এটা? পড়ে দেখ, তাহলে নিজেই বুঝতে পারবি এটা কিসের কাগজ। পুলিশ অফিসার কাগজ পড়তে থাকে। পড়ে দেখে ওকে 3 মাসের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু কেন করা হয়েছে তার কোনো কিছু লেখা হয়নি। এদিকে পুলিশ অফিসারের কাছ থেকে সব কিছু নিয়ে রাখা হয়। এদিকে অফিসার তো চলে যায়, কিন্তু কমান্ডো অফিসার ওখানে থেকে যায়। 2 দিন পরে আকাশ কিছুটা সুস্থ হলে চলে আসে আবার ভার্সিটিতে। এরা তো আকাশকে ওভাবে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে কি করে? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তোর তো হসপিটালে বা জেলে থাকার কথা ছিল, তাই না? সেখানে না থেকে এখানে কেন? কখন কার ভাগ্য কোন দিক দিয়ে খুলে যায় তা কি আর বলা যায়? তোর আবার ভাগ্য আছে? তা শুনি, এমন কি ভাগ্য আছে তোর যার জন্য পুলিশ ছেড়ে দিল? সব কথা জানতে হবে না, তবে আপনি একটু সাবধানে থাকবেন। আমি কেন সাবধানে থাকবো শুনি? বলা তো যায় না কে কখন কোন দিক থেকে উঠিয়ে নিয়ে যায়। তোর কথায় আগামাথা কোনো কিছুই তো আমি বুঝতে পারছি না। সময় হলে বুঝতে পারবে। এদিকে ইরার বান্ধবীগুলো চলে আসে। ওরা এসে দেখে ইরা খুব রেগে আছে, সেজন্য ওর কাছে এসে জিজ্ঞেস করতে যাবে। তার আগে ইরা আকাশকে ধমক দিয়ে কথা বলতেছে। কি হচ্ছে, এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে ইরা? উনি কি কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তাহলে এরকম মন খারাপ কেন? আসলে হয়েছে কি? আমি বলতেছি কি হয়েছে। জি বলুন, আমরাও শুনি। উনি চেয়েছিল আমাকে এখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য, কিন্তু উনি তা পারেনি, সেজন্য এরকম অবস্থা ওনার। ইরা তো ঠিকই করেছে। তোদের মতো ছেলেকে যদি এভাবে আশকারা দিতে থাকি, তোরা তো মাথায় উঠে বসবি। আপনার মাথায় তো এতটুকু জায়গাও নেই যে এটুকু বসবো। ফয়সলামো করেন আমার সাথে? আপনি কি আমার শালি নাকি বেআইন যে ফাজলামো করব? তোকে তো আমি ইচ্ছে করতেছে গলাটা টিপে ধরি তোর। কতজনের কত কিছু তো ইচ্ছে করে, সব দিকে কান দিলে কি হবে? তাছাড়া আপনার বান্ধবীকে একটু সাবধানে রাখবেন। বলা তো যায় না কোন দিক দিয়ে কিভাবে কি হয়ে যায়। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? আমার ধমক দেওয়ার মতো সাহস এখনো আপনার হয়নি। ও তাই নাকি? আমি দেখে নিব তোকে। এখানেই তো আছি, ভার্সিটিতে আসলে দেখা তো হবেই। যদি এখানে দেখে মনে না পড়ে তাহলে নাম্বার নিয়ে রাতে কল দিয়েন, তখনও না হয় দেখে নেবেন। ব্যাপারটা কিন্তু খারাপ না। ইরা, নাম্বারটা তাহলে দিয়ে দে। তোদের কথা শুনলে আমার শরীর জ্বলে যায়। এদিকে ইরা রেগে তো চলে যায়, অন্যদিকে আকাশ ওখানে বসে থাকে পরবর্তীতে কি হয় তা দেখার জন্য। একটু পরে ভার্সিটিতে ক্লাস শুরু হয়, তখন আকাশ ওর কাজ বন্ধ করে চলে আসে ক্লাস করার জন্য। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আকাশও এই ভার্সিটিতে পড়ে, কিন্তু প্রতিদিন যায় না ক্লাস করতে। যেদিন গরম কম পড়ে সেদিন ক্লাস করার জন্য চলে আসে ভার্সিটিতে, তাই অনেক দিন পরে আসে ক্লাস করার জন্য। রুমে ঢুকে তেমন একটা কাউকে চিনতে পারছে না, কেননা আকাশ তো ক্লাস এমনিতেই করে না, তার উপর শেষ বর্ষ, তাই কোনোভাবে বিদায় নিতে পারলেই বাঁচে, তাই ক্লাস করতে থাকে। এদিকে স্যারও ঠিকমতো আকাশকে চিনে না, কেননা ক্লাসই তো ঠিকভাবে করতো না, সেই জন্য ক্লাস কোনোভাবে শেষ করে চলে আসে ক্যান্টিনে। সেখানে ইরা আর ওর বান্ধবীরা ছিল। ওরা দেখে, কি রে ছোট লোক, তুই এখানে কেন? আমি কি আসতে পারি না? পারিস না, কারণ তোর মতো ছোট লোকের বাচ্চা এই ভার্সিটিতে ঢুকে ক্যান্টিনে খাবার খাবি, তা ভাবলি কি করে? আচ্ছা, আপনার বাবা মা কি আপনাকে এই শিক্ষা দিয়েছে? তোর সাহস তো কম নয়, তুই আমার বাবা মা তুলে কথা বলিস? পারিবারিকভাবে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে কথা কিছুটা পরিবর্তন হতো, কিন্তু আপনার কথার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই তো, সেজন্য। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? পরিচয় বলতে থাকেন, আমি এখানে লিখে রাখি, পরে একটা সময় করে আপনার বাড়িতে এসে আমি দাওয়াত খেয়ে যাব। ইরা, এই ছেলে বলে কি? এই তো দেখি মাথার মধ্যে সব তার ছেঁড়া। ওকে একটা ঠান্ডা দেখে শরবত খাওয়াবো, তাও ওরই ঠেলা থেকে। তোর মতো ফকিরনি কিনা আমার বাসায় যাবে? তুই ভাবলি কি করে? আমার বাড়ির দারোয়ানও তো তোকে ঢুকতে দিবে না। আচ্ছা, কথা বাড়িয়ে লাভ নেই, যা বলতে চেয়েছি। কি বলবি? তাড়াতাড়ি করে বল। বলতে তো অনেক কিছুই চাই আমি,
কিন্তু উত্তর দেওয়ার মতো অবস্থা হবে তো তোমার? আগে শুনি, তারপর না হয় ভেবে দেখব। এরপর আকাশ কিছু বলতে যাবে, তখনই ভার্সিটির মাইকের স্পিকার বেজে ওঠে। তার সাথে কিছু ঘোষণাও দিতে থাকে। ঘোষণা শুনে ইরা তো অনেক খুশি, সাথে ওর বান্ধবীরাও। কিন্তু এর কারণ আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। একটু পরে আকাশ চলে আসে ওখান থেকে। এদিকে পরের দিন কেউ একজন এসে একটা খাম ধরিয়ে দেয়, যা ইরা দূর থেকে খেয়াল করে। ইরা আকাশের কাছে আসতে আসতে ততক্ষণে আকাশের পড়া শেষ হয়ে যায়। পড়া শেষ করে খামের ভিতর কাগজটা রাখে। তখন ইরা সে খামটা নিয়ে নেয়। কি আছে এই খামে? তা জেনে আপনার কি কাজ? আমি একটা কথা বুঝি না, তোর কাছেই কেন খাম আসে? আর সে লেখা উধাও হয় কি করে? প্রিন্ট করা কালি উধাও হয়? এটা তো আমার ধারণার বাইরে ছিল। আমিও একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। দুনিয়াতে এত লোক থাকতে আমার পিছনে কেন পড়ে আছেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোকে বলতে যাব কেন আমি? তাহলে আমি কেন বলবো এই খামে কি লেখা আছে? এদিকে দোকান অফ করে খামটা নিয়ে বেরিয়ে যাবে, তখন ইরার বান্ধবীগুলো ওখানে চলে আসে। এসে এরকমটা দেখে। এটা কি ইরা? তোকে তো পাত্তাই দিল না। সামান্য একটা জুসের দোকান দিয়ে যদি ওই রকম একটা ভাব হয়, তাহলে যখন ওর কাছে ডলার অনেক বেশি, তখন না জানি কি করবে। আমাকে তো কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? কিছু একটা আইডিয়া তো দিবি। তুই এই ছেলেটার সাথে প্রেম করিস? তোর কি মাথাটা গেছে? আমি তোকে আইডিয়া দিতে বলেছি, আর তুই কি না আমাকে ওর সাথে প্রেম করার জন্য বলতেছিস? আমি কি সত্যি সত্যি প্রেম করতে বলেছি নাকি? তাহলে কি করতে হবে? কানটা এদিকে বলতেছি কি কি করতে হবে। এরপর ইরাকে কিছু বুদ্ধি দিতে থাকে, যা ইরার পছন্দ হয়। কিন্তু বুদ্ধিটা কিভাবে কাজে লাগাবে এখন সেটাই বাকি আছে ওদের করা। সেজন্য আচ্ছা, সামনে তো আমাদের ভার্সিটির কয়েকদিনের জন্য ছুটি দিবে। তা এত খুশির কি আছে? ওই কয়েকদিনে আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করব। ভার্সিটি যদি বন্ধ থাকে আকাশ তো আসবে না। তাছাড়া ও কোথায় থাকে তাও তো জানিস না। তাহলে কাল আমরা ওকে ফলো করতে করতে যাব, দেখি ও কোন জায়গায় যায়। ব্যাপারটা মন্দ না, আমাদের তাহলে ছদ্মবেশ ধরে যেতে হবে। মাথা খারাপ? যেভাবে আছি সেভাবে গেলে সমস্যা কি? সমস্যা আছে। ও যদি আমাদের চিনে ফেলে তাহলে তো বুঝে যাবে আমরা ওকে ফলো করতেছি। আচ্ছা, কাল তাহলে ওর সাথে একদম ভালো ব্যবহার করব, তাহলে ও বুঝতে পারবে না। সেটাই ভালো হবে। এদিকে পরের দিন ওরা সত্যি সত্যি আকাশের সাথে ভালোভাবে কথা বলতে থাকে, যা আকাশ বুঝতে পারেনি। কেননা মেয়েদের মন বোঝা তো চারটেখানি কথা নয়। বড় বড় কবিরাও যেখানে বুঝতে পারেনি, সেখানে লেখকের কথা বাদই দিলাম। ওরা প্ল্যান অনুযায়ী কথা বলতে থাকে আকাশের সাথে। আকাশ কি করে, কোথায় থাকে, কে কে আছে পরিবারে, এসব বিষয় নিয়ে কথা ওঠায়। আকাশও ওদের কথায় হ্যাঁ অথবা না বলতে থাকে। সবটা হওয়ার পর আমাকে এখন যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবে? একটা কাজ আছে। ভার্সিটি তো বন্ধ, এই কয়েকদিনে কি কি করবে ভেবে দেখেছো? আমার ভাবতে হয় না, আমার একটা না একটা কাজ কিন্তু লেগেই থাকে। কি এমন কাজ শুনি? এখন বলা যাবে না। আমি আপাতত এখন বাসায় ফ্রেশ হয়ে ঘুম দেব, আর সন্ধ্যার সময় বের হব। 2 দিন থাকবো না, এর পরের দিন আমাকে আবার এখানে পাবে। এত কিছু নিয়ে ভাবো কখনো? আমার ভাবনার শেষ নেই। তার কেউ আছে নাকি এই ভাবনার জগতে? মানে ঠিক বুঝলাম না। আমি বলতে চেয়েছি, কোনো মেয়ে কি লাইফে আছে? আমার মতো জুস বিক্রেতার সাথে প্রেম করবে এরকম অভাগা মেয়ে কি আছে? এটাও ঠিক, তা কাউকে পছন্দ তো করে নিতে পারো, এতে তোমার জন্যও ভালো হয়। যে আসার সে এমনিতে আসবে, তাকে জোর করে আনতে হবে না। এটা অবশ্য ঠিক বলেছো। তাই এই 2 দিন কি কি করবে? কেন বলুন তো? নয়তো বলতাম আমাদের সাথে একটু ঘোরার জন্য। খরচ নিয়ে চিন্তা করতে হবে না, সব খরচ আমি দিব। সিসি, আমি খরচ নিয়ে ভাবছি না। আসলে আমার অনেক কাজ আছে, তবে কাজ না থাকলে জানাবো। জানাবে কি করে আর? আচ্ছা, একটা কাজ করো, আমার নাম্বারটা তুমি রেখে দাও, ফ্রি হলে কল দিয়ে জানিয়ে দিও।
আচ্ছা। ইরা নাম্বার দিয়ে চলে আসে। পথে ওর বান্ধবীরা এই নিয়ে কথা বলতে থাকে। এদিকে আকাশ তখনও অন্যদের কাছে জুস বিক্রি করতে থাকে। সন্ধ্যের পরে বাসায় ফিরে আসে। অন্যদিকে রিয়াজ যে তোকে কথাটা বলতে এসেছে। কি কথা আব্বু? ভার্সিটির ওইদিকে খবর কি? কোন দিকের? আমি এটার কথা বলছি। চিন্তা করো না আব্বু, হয়ে যাবে কাজ। তাছাড়া আমি তো মাত্র ঢুকলাম ভার্সিটিতে, কয়েকটা মাস যাওয়ার পরে কিছু না কিছু একটা বের করে ফেলতে পারবো। তাছাড়া আব্বু, ভার্সিটির কিছু নতুন নতুন বন্ধু বানাতে হবে যারা এইসব করার জন্য আগ্রহ আছে। যাই করিস না কেন সাবধানে করিস, কেননা ভার্সিটিতে অনেক ছেলে মেয়ে আছে, সেখানে নাকি আন্ডার কভার এজেন্ট নাকি ঢুকে পড়েছে। তাহলে কিভাবে কি করব? ঠিক আছে, তাই হবে। আমি তাহলে যোগাযোগ করতে দেখতেছি কি করা যায়। এদিকে গল্পের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, কেননা এসব রহস্য গল্প পড়ার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন। এখন সামনে কি হচ্ছে তা বোঝার চেষ্টা করুন। আর এইদিকে রাতে আকাশ বাসায় ফিরে। আপনাদের তো আকাশের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। আকাশের পরিবারে কেউ নেই, শুধু এইটুকুই এখন জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে সাথে জানতে পারবেন। রাতের বেলায় ইরাকে কল দিয়ে সবটা জানাই। সেজন্য বাবা মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি কয়েকদিনের জন্য বেড়াতে যাব। তা তোর মামার বাসায় যাবি নাকি আমাদের কোনো আত্মীয়র বাসায়? ওনাদের কারোর বাসায় না। তাহলে আর কোথায় যাবি? আমি বান্ধবীদের সাথে ঘুরতে যাব 2 দিনের জন্য। কে কে যাবে? তানু আর রিমু যাবে। আচ্ছা, তোর বাবা থেকে ডলার নিয়ে নে। মা, আমার কাছে অনেক আছে। তাছাড়া আমি সকালে বের হব, সেই জন্য তোমাদের কাছে এসেছি বলার জন্য। ঠিক আছে, সাবধানে যাবি। পরের দিন সকালে ওরা বেরিয়ে পড়ে। তবে কাছে কোথাও যাওয়ার ওদের কোনো প্ল্যান ছিল না, সেজন্য ওরা দূরে একটা জায়গায় আসে। এইদিকে আচ্ছা, তোমরা মেয়ে 3 জন আর আমি একা একটা ছেলে। আমার তো নিজেরই খারাপ লাগতেছে। খারাপের কি আছে? খারাপ বলতে বলা তো যায় না, কখন কি হয়ে যায়। উল্টাপাল্টা কিছু করার ভাবনা ভাবছেন না তো? আরে ওইসব কিছু না। তাহলে আর চিন্তা কিসের? এই জায়গাটা ভালো না, এখানে অনেক মানুষ মারা গেছে। তুমি এত কিছু জানো কি করে? একটু অপেক্ষা করো, নিজেই দেখতে পারবে। তা কি করে? কিছুক্ষণের মধ্যে দেখবে কয়েকটা ছেলে আসবে, আমাদের প্রশ্ন করবে এক এক রকমের। তারপর ওরা বলবে আমাদের কাছে যা কিছু আছে তা যেন ওদের দিয়ে দেয়। মগের মল্লুক নাকি যে বললেই দিয়ে দিব? যদি আমরা না দেই তাহলে ওরা আমাদের এক একজনের মাথায় বা গলায় ছড়ি বন্দুকগুলো ধরবে। তারপরেও যদি না দেই আমাদের মেরে এখানেই ফেলে দিয়ে চলে যাবে। কি সাংঘাতিক কথাবার্তা। আচ্ছা, পুলিশ এই ব্যাপারে কিছু বলে না? পুলিশ নেই এই এরিয়াতে, সেজন্য ওরা এইসব করার সাহস পাচ্ছে। তাছাড়া এটা পর্যটন এলাকা, এখানে কিছু সিকিউরিটি আছে। ওরা তো নিজেরাই ভয়ে থাকে, সেজন্য ওদের আশা করে লাভ নেই। আমি এখানে থাকবো না। ইরা বোন, চল এখান থেকে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত ভয় পেলে কি চলবে? তাছাড়া আমরা 4 জন তো এখানে। তাছাড়া তুমি নিজেই তো পারো 2-3 জনের মোকাবিলা করতে। বাকি 1-2 জনকে আমরা দেখে নিব। তুই কি সিনেমা পেয়েছিস যে আমরা যেভাবে চাইবো সেইভাবে সব কিছু হবে? কেন হবে না? ওরা যদি 4 জন আসে, আমরাও তো 4 জন আছি, আমাদের সাথে পেরে উঠবে নাকি? তাছাড়া আমার ব্যাগে স্প্রে আছে, ওটা যখন ওদের চোখে মারবো না, ওরা এমনিতেই পালাবে। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? আমি যে বুদ্ধিমতী এটা আমার বাবা মা সব সময় বলে। ওনারা যদি দেখে তোমার বুদ্ধিতে কারো প্রাণ চলে গেছে তখন বুঝে নিবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে পালাই। কখন ওরা চলে আসবে কে জানে বাবু। পালাতে হবে না, আপনারা নিজেদের তাঁবু টেনে ঘুমিয়ে পড়ুন, আমি আছি এখানে। তোমার তাঁবু কোথায়? ব্যাগের মধ্যে আছে। এই ছোট ব্যাগে তাঁবু আসবে কি করে শুনি? আকাশ ব্যাগ থেকে একটা কিছু বের করে, এরপর পাওয়ার ব্যাংকে একটা কিছু ঢুকিয়ে দেয়। এতে পুরো প্যাকেটটা ফুলে ওঠে, যা দেখে ওরা অবাক হয়। এটা কি মার্কেটে পাওয়া যায়? এইগুলো মার্কেটে পাওয়া যায় না। তাহলে তুমি কিনলে কোথা থেকে? আমাকে দিয়েছিল কেউ একজন। আচ্ছা, তোমরা তাহলে ঘুমাও, আমিও ঘুমাই। কিন্তু ওই লোকগুলো এসে যদি সব নিয়ে যায়? এত রাতে ওরা আর আসবে না। তাহলে তো সকালে আসবে। ওরা দিনের বেলায় বের হয় না। যাক, বাঁচলাম। এদিকে রাতে ওরা ভয়ে ভয়ে ঘুমায়।
পরের দিন সকালে ওরা ঘুম থেকে উঠে নিজেদের মতো করে আশপাশে ঘুরতে থাকে। দুপুরের দিকে ওরা খাবার খেয়ে একটু বের হয়। তখন পার্কের মধ্যে কয়েকটা ছেলে আসে ওদের সামনে। কি ব্যাপার আকাশ, তুমি না বললে ওরা দিনে বের হয় না, কিন্তু এখানে তো দিনেও চলে আসলো। এরা তো ওরা না। তাহলে কারা? এত কিছু ভাবতে হবে না, $15-20 দিয়ে দাও, দেখবে ওরা চলে যাবে। সত্যি তো? হ্যাঁ সত্যি। তানু ডলার দিয়ে দিলে ওরা চলে যায়। এদিকে ওরা যাওয়ার একটু পরে ওখানে একটা বোম ব্লাস্ট হয়। এতে অনেক লোক এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু আকাশ দৌড়ে এসে ওই জায়গায় আসে। কেননা ওই জায়গায় অনেক লোক ছিল, আহত হয়ে পড়ে আছে। কেউ সাহায্য করছে না, কেননা বোমা ব্লাস্ট হওয়াতে সবাই এদিক ওদিক চলে গিয়েছিল। এদিকে একটা মেয়ে আহত হয়ে পড়ে আছে। মেয়েটা মোটামুটি 20 বছরের বয়স হবে, কিন্তু মেয়েটাকে কোলে নিতে হবে সেজন্য। এইদিকে আসো তোমরা। আমার ভয় করছে, আমি পারবো না। এই মেয়েটাকে হসপিটালে নিতে হবে। তাহলে কোলে নিয়ে গাড়িতে বসাও। আমি একটা মেয়েকে কোলে নেওয়াটা কি ঠিক হবে? আমার ভয় করে, তোমার মতো এত সাহস আমার নেই। এদিকে কোনো উপায় না পেয়ে আকাশ মেয়েটিকে কোলে নিয়ে গাড়িতে বসে। তারপর হসপিটালে পাঠিয়ে দেয়। ইরা আর তানুর সাথে রিমুকেও পাঠিয়ে দেয়। ওই জায়গায় থেকে যায় আকাশ, কেননা এই বোমা ব্লাস্ট করেছে সে রিমোটের সাহায্যে এই কাজটা করেছে, সেজন্য ওকে খোঁজার চেষ্টা করতে থাকে। কিন্তু আশেপাশে এরকম কাউকে সন্দেহভাজন হয়নি, সেজন্য ইরার সাথে যোগাযোগ করে হসপিটালে চলে আসে। ডক্টর কি বলেছে? বলেছে বোমার তাপ ওর শরীরে এসে লেগেছে, সেই জন্য স্কিনে একটু সমস্যা হবে, তবে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। মেয়েটার আত্মীয় স্বজন বা কারো কোনো ঠিকানা কি পেয়েছো? ওইসব আমি কি করে বুঝবো? ওটা তো পুলিশ দেখবে। আচ্ছা, মেয়েটার সাথে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা কোথায়? ওই ব্যাগ দিয়ে তুমি কি করবে শুনি? ওই ব্যাগে মেয়েটার কোনো কার্ড তো পাবো, তাছাড়া মোবাইল থেকে কোনো না কোনো নাম্বার তো পাবোই। এই নাও ব্যাগ। এদিকে ব্যাগে একটা কলেজের আইডি কার্ড পায়। তারপর কলেজের স্যারের সাথে কথা বলে, মেয়েটার ঠিকানা জোগাড় করে আর যোগাযোগ করে। তারপর মেয়েটার যখন জ্ঞান ফিরে মেয়েটার সাথে ওরা কথা বলে, ওখান থেকে চলে আসে। তাছাড়া আজকে ওদের ছুটির শেষ দিন ছিল, সেজন্য ওরা আবার ট্রেনে করে চলে আসে। এইদিকে আকাশ ছেলেটা অনেক ভালো, তাই না রে? তোর হঠাৎ করে আবার কি হলো বলতো? আমার আবার কি হবে? এই যে হঠাৎ করে আকাশের এত প্রশংসা করছিস। না মানে ছেলেটা কি কি করলো তা তো দেখলি তুই? তা তো দেখলাম। তা এবার এইটা বল, তুই কি প্রেমে পড়েছিস নাকি আরও বাকি আছে? সেটা আমি জানি না। এদিকে গল্প করতে থাকে ওরা। অন্যদিকে আকাশের মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে। ঠিক আছে, কিন্তু আমি আসবো কি করে? আসার তো কোনো উপায় নেই এত তাড়াতাড়ি ভাবে। ফোনের ওপাশ থেকে বলতে থাকে। আকাশ সবটা শুনে রেডি হয়ে নেয়। তারপর যায় ইরা আর ওদের কাছে। কি হয়েছে? কিছু কি বলবে নাকি খিদে পেয়েছে? আমাকে যেতে হবে, কাজ আছে। যেতে হবে মানে? আমরা তো বাসেই যাচ্ছি, এই বাইরে আর যাবে কোথায়? আমাকে এখন যেতে হবে, তাছাড়া তোমাদের এই ব্যাগ দিতে এসেছি। তা এই ব্যাগ দিয়ে তুমি যাবে কোথায় এই চলতি ট্রেন থেকে? উপরে হেলিকপ্টার আছে, আমি ওটাতে করে চলে যাব। আর এই ব্যাগ তোমার বাসায় নিয়ে যেও। 2 দিন পর আমি যখন কল দিব তুমি সাথে করে নিয়ে আসিও। ঠিক আছে, নিয়ে আসবো আমি। এই বলে ট্রেনের ছাদে উঠে পড়ে আর হেলিকপ্টার করে চলে যায়। এরপর কোথায় যায় আর কেন গিয়েছে তা আপনার পরে একটা সময় জানতে পারবেন, কেননা এখন বলার মতো সময় নেই। অন্যদিকে স্যার, একে স্যার এসেছে। তোমরা তাহলে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে, তোমরা বাইরে অপেক্ষা করো। ঠিক আছে স্যার, কোনো প্রয়োজন হলে আমাকে ডাক দিবেন। ও থাকতে কোনো কিছুই প্রয়োজন হবে না। ঠিক আছে স্যার, বাইরে অপেক্ষা করছি আমরা। কমান্ডার বাহিরে চলে যায়। এরপর একে আর ওর স্যার সোফায় বসে পড়ে। এরপর কথা বলতে থাকে। একে, তোমার মিশন কতদূর এগোলো? জি স্যার, অনেকটাই এগিয়ে আছি, তবে ওই রকম কোনো সূত্র আমি এখনো পাইনি। কি বলো, তুমি এত কিছু করেও পাওনি কিছু? কিভাবে পাবো, এখনো তো সব কিছু বন্ধ। তাছাড়া আপনি কি এইগুলো বলার জন্য আমাকে এখানে এনেছেন? এইগুলো তো এমনিতে বলতে পারতাম। তোমাকে যে ব্যাপারে ডেকেছি, একটা বোম ব্লাস্টের ব্যাপারে, কিছু কি শুনেছো? শুনেছি, কিন্তু এতে কি হয়েছে? এই বোমা ব্লাস্ট হওয়াতে নাকি 20 থেকে 25 জন লোক মারাও গিয়েছে। এই তথ্য আপনাকে কে দিল?
আমি তো তাই শুনলাম। ওদের মধ্যে 2 জন লোক ছিল যারা ওইগুলোর সাথে জড়িত ছিল। ওরা মারা যাওয়াতে আমাদের কাজগুলো আরো কঠিন করে দিয়ে গেছে। কিন্তু ওই হামলায় তো ওই হামলায় কি? স্যার, এই নিউজটা সত্য, কিন্তু 20-25 জন লোক তো মারা যায়নি। তাহলে আমাকে এরকম মিথ্যে খবর দিল কে? তার আগে এটা বলুন, ওদের সাথে এদের কোনো যোগাযোগ তো আছেই, নয়তো এরা এরকম তথ্য তো দেওয়ার কথা না। তার আগে আমাকে এটা বলুন তো, আমাদের কি 1-2 দিনের ভেতরে ওই বিষয়ে তদন্ত করার কি কথা ছিল? ছিল, কিন্তু সে কথা তো আমরা 4-5 জনই জানি। সব বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছো? ওরা আপনাকে বোকা বানাতে চেয়েছিল একটা কাজ করাতে, কিন্তু ওরা হয়তো জানে না ওদের এই চাল আমি ধরে নিয়েছি। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এখন আপনাকে কিছুই বুঝতে হবে না, আপনি শুধু ওদের কথায় হ্যাঁ আর না বলে যাবেন, বাকিটা আমি বুঝে নেব। তা আমাকে যদি সবটা না বলো আমি বুঝবো কি করে? আপনাকে বলে দিলে আপনি তো আবার ওদের সাথে কথা বলবেন, তখন তো ঝামেলা আর একদিক দিয়ে। আমি কেন ওদের বলতে যাব? ওই ব্যাপারটা বলে দিয়ে কি এক ঝামেলা শুরু করলেন? সে যাক গিয়ে, আমি এখন চলি, পরে আমি সবটা শিওর হয়ে আপনাকে জানিয়ে দেব। এই বলে চলে আসে ওখান থেকে। অন্যদিকে ইরা ব্যাগ নিয়ে বাসায় তো আসে, কিন্তু ওর বাবা তখন ছিল না বাসায়, ইরার মা তখন ছিল বাসায়। ইরার হাতে ছেলেদের ব্যাগ দেখে উনি এই প্রশ্ন করে বসে, কিন্তু ইরা কিছু একটা বলে, ব্যাগ নিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। রাতের বেলায় ব্যাগটা হাতে নেয়। আচ্ছা, এই ব্যাগের মধ্যে কি এমন জিনিস আছে যা আমাকে তো দেখতেই হয়? বলা তো যায় না, কোনো তথ্য বা কিছু একটা জানতে পারবো। এইভাবে ব্যাগ দেখতে থাকে, কিন্তু কোনো কিছু পায় না পোশাক ছাড়া। এদিকে পরের দিন আকাশ কল দিয়ে ইরাকে সে ব্যাগটা নিয়ে আসার জন্য বলে। ইরাও পরের দিন ব্যাগ নিয়ে ঠেলার সামনে এসে দাঁড়ায়। এই নাও ব্যাগ। ব্যাগের সাথে কিছু করনি তো? ব্যাগের সাথে আবার কি করব? এবার তাহলে তুমি ক্লাসে যাও, আমার কাজ আছে, আমাকে একটু দোকান অফ করতে হবে। বুঝলাম না, যে হারে দোকান অফ রাখো, এরকম হলে সংসার চলে কি করে তোমার? এইসব জেনে তোমার কি কাজ বলো তো? তেমন কোনো কাজ নেই, এমনিতেই জিজ্ঞাসা করেছি। আসলে আমি ভার্সিটির ভেতরে যাব। ওখানে তোমার কি কাজ? আমি যে এই ভার্সিটিতে পড়ি তা কি তুমি জানো না? কই না তো। আমি তো ভেবেছিলাম তুমি সবই জানো, এখন দেখি কিছুই জানো না। ঠিক আছে, যাও। আকাশ চলে যায় ভিতরে। ততক্ষণে ইরা আকাশের ঠেলাটা দেখতে থাকে ভালো করে, সাথে কিছু একটা খুঁজতেও থাকে, কিন্তু কোনো কিছু পায়নি। ভার্সিটির ভিতরে এসে আকাশ একটা ছেলের সাথে এসে কথা বলতে থাকে। সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। এই যে ঠিকানা, এই ঠিকানায় গেলে কোনো না কোনো রহস্য ঠিক খুঁজে পাবেন। এই ঠিকানা পেলে কোথায় তুমি? অনেক কষ্ট করে জোগাড় করেছি আমি। ঠিক আছে, তুমি এখন যাও, বাকিটা আমি পরে দেখে নেব। ঠিক আছে। ছেলেটি তো চলে যায়। তারপর ওই কাগজের ছবি উঠিয়ে কাউকে যেন পাঠিয়ে দিল। এইদিকে আকাশ কি করলো তা ইরা জানে না, আবার ইরা যে আকাশের ঠেলা তল্লাশি করলো সেটা আবার আকাশও জানে না। এক কথায় ওরা কেউ একে অন্যের সম্পর্কে কোনো কিছুই জানে না। বিকেলের দিকে ইরা বাড়িতে ফিরে তখন ওর বাবা মার সাথে দেখা হয়। ইরা, তোকে যে কাজটা আমি দিয়েছি সে কাজ কত দূর? বাবা, আমি এতদিন যাকে সন্দেহ করতাম আসলে এটা সে না। তাহলে তো এখন নতুন করে সবটা শুরু করতে হবে তোকে। তা তো হবেই। তোকে কেউ কোনো কিছু নিয়ে সন্দেহ করছে না তো? না আব্বু, কিন্তু তুমি এত চিন্তিত কেন? তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে। বুঝলাম না আমি, এই সবের ভেতরে হঠাৎ করে আমার বিয়ের কথা তোমার মাথায় আসলো কি করে? তুই বড় হয়েছিস না, তোর বিয়ে তো দিতেই হবে। তাই বলে এরকম একটা সময়ে? মা, তুমি তো কিছু বলো। আমি কি বলবো? তোমরা বাবা মেয়ে যা ঠিক করার করো, আমি এসবের মধ্যে নেই। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিবে, তা না করে তুমি মেয়েকে দিয়ে এই সব করাচ্ছ। বাবা তো খারাপ কিছু আর করাচ্ছে না। তাছাড়া আম্মু, তুমি তো জানোই আমার এগুলো করতে ভালো লাগে। হয়েছে হয়েছে, বাবার হয়ে আর সাফাই গাইতে হবে না। আমি আছি তোর বিয়ে নিয়ে টেনশনে, আর সেখানে তোমরা দুজনে আছো, অন্য চিন্তা নেই, তোমাদের দ্বারা কোনো কিছুই হবে না। একদিন দেখবে আমি বাচ্চা সহ এই বাড়িতে চলে আসব, তখন দেখব
তুমি কি বলো? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? উফ মা, আমি রুমে গেলাম, তুমি বাবার সাথে কথা বলো। ইরা রুমে তো চলে যায়। তখন ইরার আম্মু রফিক চৌধুরীকে বলে, মানে রফিক চৌধুরী হচ্ছে ইরার আব্বু। আচ্ছা, তুমি ইরার জন্য ছেলে দেখেছো কি? ছেলে তো দেখে রেখেছি, এখন শুধু তোমার মেয়ে যদি ওকে পছন্দ করে তাহলে আর কিছু লাগবে না। ছেলে যদি রাজি না হয়? ছেলে আমার কথায় 100% রাজি হবে। তোমার মেয়ের পছন্দ হলে আমার আর ওই নিয়ে টেনশন নেই। তা ছেলের ছবি আমাকে তো দেখাবে। আচ্ছা, দেখাচ্ছি। এরপর উনি ছেলের ছবি ইরার মাকে দেখাতে থাকে। 4-5টা ছবি দেখায়। ইরার মায়েরও ছবিগুলো পছন্দ হয়। ছেলে তো দেখতে দারুণ। তা কি করে ছেলেটা? ছেলে কি করে তা বলা যাবে না এখন। আচ্ছা, তুমি ছেলেকে তো দেখেছো, কিন্তু এই ব্যাপারে ইরাকে এখন কোনো কিছু বলার দরকার নেই। ইরা জানলে সমস্যা কি? ওকে আমি একটা কাজ দিয়েছি, এই কাজটা শেষ হলেই আমি ওর বিয়ে নিয়ে কথা বলবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। এদিকে পরের দিন একটা কাগজ নিয়ে একে চলে আসে হেডকোয়ার্টারে। ওখানে মোটামুটি আরও কয়েকজন অফিসার ছিল। স্যার, আমাকে ডেকেছেন? একটা কথা বলার ছিল। কি কথা স্যার? তোমাকে একবার দেশের বাইরে যেতে হবে। কোন দেশে? তোমাকে যেতে হবে বাংলাদেশ। স্যার, ওখানে কেন? আমার কিছু তথ্য লাগবে, আর তোমাকে সে তথ্যগুলো আমাকে এনে দিতে হবে, তাও যত তাড়াতাড়ি সম্ভব হয়। কিসের তথ্য? কাছে আসো, বলতেছি আমি। এরপর কিছু কথা বলতে থাকে। সবটা শোনার পর কি বলেন? ম্যাডাম কি রাজি হবে? ও রাজি হওয়ার আগেই তো তোমাকে পাঠাচ্ছি খোঁজ নিতে। তাহলে কবে যাব আমি? আজকে চাইলে আজকেই যেতে পারো, আবার চাইলে 2 দিন পরেও যেতে পারবে। ওকে স্যার, তাই হবে। এদিকে ওখান থেকে ফিরে আসে। এদিকে আর কোথাও যায়নি। পরের দিন সকালে ইরা যখন আকাশের কাছে আসে তখনই। আচ্ছা, আমি 3 দিনের জন্য বাইরে যাব, সেজন্য এই 3 দিন দেখা হবে না। যাবে কোথায়? ওটা সিক্রেট, বলা যাবে না। আমাকেও কি বলা যাবে না? বলার হলে তো এতক্ষণেই বলে দিতাম। আচ্ছা যাও তাহলে, এসে কল দিও আমাকে। ঠিক আছে, দিব। এদিকে একে চলে আসে এয়ারপোর্টে। একে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই প্রশ্নের উত্তর আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। কেননা এই ব্যাপারে যদি এখনই সবটা বলে দেই আমি, তাহলে তো আপনারা অনেক কিছু জেনে যাবেন। সেজন্য একটু অপেক্ষা করুন, তাহলে সবটা বুঝতে পারবেন। একে কোন দেশে এসেছে তা আপনারা সবাই জানেন, কিন্তু এর বাইরে আরও কিছু গোপন করব কিনা সেটা গল্পের কাহিনীর ওপর নির্ভর করে। এয়ারপোর্ট থেকে বিমানে করে চলে আসে গন্তব্য স্থানে। এখানে একে পরিচিত কেউ নেই, সেজন্য স্যারের দেওয়ার ঠিকানা অনুযায়ী যাওয়ার জন্য কিছু কিছু লোকের সাহায্য নিয়ে একটা বাসে উঠে পড়ে। তখন একটা মেয়ে এসে পাশে বসে। একটু চেপে বসুন তো। মেয়েটার কথাই একে একটু চেপে বসে, কিন্তু তা তো মেয়েটার জায়গা হচ্ছে না ঠিক মতো। আর একটু চেপে বসতে পারবেন? সিটে তো এর বেশি জায়গা নেই। তাও ঠিক, তা আপনাকে তো বাংলাদেশি মনে হচ্ছে না। কি করে বসলেন? এই যে বাংলার চেয়ে ইংরেজি বেশি বলে ফেলতেছেন, সেজন্য বুঝলাম। যদি বাংলাদেশের হতেন তাহলে তো বাংলা অনেক ভালো বলতে পারতেন। আপনার মাথায় দেখি অনেক বুদ্ধি আছে। তা তো থাকবেই। তা আপনি এখানে যাবেন কোথায়? আমি তো মিরপুর 1 নম্বরে যাব। কি বলেন? আমিও তো ওখানেই যাব। যাক, ভালোই হলো, আপনার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনিও কি বাইরের দেশে থেকে এসেছেন? আমি বাইরের দেশে থেকে আসিনি, আসলে আমি এয়ারপোর্টে এসেছিলাম আমার হাজবেন্ডকে বিদায় দিতে। তা আপনার হাজবেন্ড কি করতো আগে? আরে ও ব্যবসার কাজে গিয়েছে, 5 দিন পরে আবার ফিরে আসবে, সেজন্য ওকে এয়ারপোর্টে দিয়ে আসলাম। যাক, ভালো করেছেন। তা আপনি 1 নাম্বার কার বাসায় যাবেন? কোনো আত্মীয় বাসা আছে নাকি? আত্মীয় তো নেই, তবে হোটেলে উঠে যাব। আচ্ছা, কিছু মনে না করলে আমি একটা কথা বলবো কি? জি বলেন। আপনি আমার বাসায় থাকতে পারেন। তা কি করে হয়? একে তো আপনার হাজবেন্ড নেই, তার উপর আমি আসা মানে আপনার উপরে কতটা ঝামেলা এসে পড়বে তা কি ভেবে দেখছেন? তার উপর আমাকে তো চিনেন না ঠিক মতো। একটা মানুষের সাথে কিছুক্ষণ কথা বললেই বুঝতে পারি সে মানুষটা আসলে কেমন। সেটা কিভাবে সম্ভব? আমি একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর। যাক, তাহলে তো ভালোই হয়। তাছাড়া তারপরেও আপনি বুঝতেছেন, আপনি একজন বিবাহিত নারী, আমি একজন অবিবাহিত ছেলে। একটা বাসায় একা থাকলে কখন কি ঘটে যেতে পারে তা তো বলা যায় না। চিন্তা করবেন না, আমার শ্বশুর শাশুড়ি, ননদ আর দেবরও আছে। আমি ওনাদের সাথে কথা বলে আপনাকে নিয়ে যাব বাসায়। কেন যে আমার মতো ঝামেলাকে আপনি সাথে নিয়ে যাচ্ছেন?
আপনি চুপ করে বসুন, আমি কথা বলে নিচ্ছি। রিয়া ওনার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে একে নিয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে কয়েক ঘন্টা পরে একে নিয়ে বাসায় আসে। সবাই একের সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে, কেননা একে এখন ওনাদের অতিথি, সেজন্য ভালোভাবে কথা তো বলতেই হবে। তাছাড়া ওনারা একের একটা রুম দেখিয়ে দেয় বিশ্রাম করার জন্য রাতের বেলায়। আপনি নিচে আসেন, খাবার দিচ্ছি আপনাকে। আপনারা কেন এত কষ্ট করতে গেলেন? এটা তো কিছুই না, তাছাড়া আপনি খেয়ে তাহলে ঘুমান, কাল সকালে আপনার সাথে কথা বলে নিব। ঠিক আছে। এদিকে খাওয়া শেষ করে রুমে এসে একে ওর স্যারকে কল দেয়। স্যার, আমি তো চলে এসেছি, এবার অ্যাড্রেস তো দিবেন। ঠিকানা আমি তোমাকে কাল দুপুরের মধ্যে পাঠিয়ে দিব। ঠিক আছে স্যার। পরের দিন সকালে একে যখন নাস্তা করতে বসে তখন রিয়া আর বাকিরাও ছিল। তখন ওনাদের সাথে একের পর এক কথা বলতে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। তা এখন তাহলে বাসায় থাকবেন নাকি কিছু কিছু জায়গায় ঘুরে আসবেন? আমি আশেপাশে কিছু জায়গায় থেকে ঘুরে আসি তাহলে। ঠিকানা চিনবেন তো? ঠিকানা তো জানি না। মোবাইল দিন, আমি মোবাইলে লিখে দিচ্ছি। ঠিক আছে। এরপর রিয়া মোবাইলের ঠিকানা আর মোবাইল নাম্বার দিয়ে দেয়। এরপর একে ঘুরতে বের হয়। এদিকে 2 দিন পার হয়ে যায়। একে অনেক জায়গায় ঘুরে এই 2 দিনে ওর স্যারের সাথে আর যোগাযোগ করতে পারেনি, সেজন্য ঠিকানা এখনো জানে না। অন্যদিকে আচ্ছা ইরা, 3 দিন হয়ে গেল, আকাশের কোনো পাত্তা নেই। আমি তো তাই ভাবছি। আমি তো অন্য কিছু ভাবছি। তুই আবার কি ভাবছিস? আমার মনে হয় আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। তোকে তো সে কাজেই পাঠালাম। আরে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু মনটা তো ঠিক নেই। এই 3 দিনে ওকে না দেখতে পেয়ে আমি যে ওর প্রেমে পড়ে গেছি। এটা কোনো কথা হলো? তুই বল। কি করব বল? আমি ভাবছি ও যখন আসবে তখন ওকে আমার মনের কথা বলে দিব। তা শেষমেশ কিনা তুই একটা জুস বিক্রেতার প্রেমে পড়বি? সে যাই বিক্রি করুক, খারাপ কাজ তো আর করে না। ঠিক আছে, কিন্তু তোর বাবা কি রাজি হবে? বাবাকে রাজি করানোর দায়িত্ব তো আমার। তারপরও ভেবে দেখ একবার। আমি এই নিয়ে অনেক ভেবেছি, আর ভাবতে পারবো না কোনো কিছু। আচ্ছা, যা ভালো মনে করিস। এগুলা কি? কোনগুলো? ওই যে দেখ, ভার্সিটির ভিতরে হিরোইন নিয়ে যাচ্ছে ওই ছেলেটা। আরে ওটা তো রিয়াজ। তাই তো, রিয়াজ এভাবে? তার মানে রিয়াজ রিয়াজ এইগুলোর সাথে জড়িত? কি ভাবছিস সেরকম করে? চল ওর সাথে কথা বলি। যেন পুলিশ এসে ধরে নিয়ে যায়। পুলিশ কেন ধরে নিয়ে যাবে? ওর হাতে এইগুলো, তার উপর এটা জানাজানি হলে কি হবে? একবারও কি ভেবে দেখেছিস? আরে ও আমাদের ফ্রেন্ড, তেমন কিছু হবে না। তারপরেও আরে চল তো তুই আমার সাথে। তানু জোর করে ইরাকে নিয়ে চলে আসে রিয়াজের কাছে। রিয়াজ তো ওদের দেখে প্যাকেট লুকাতে থাকে। আরে বাপু, লুকাতে হবে না। এ কি, তোরা এই সময় ভার্সিটিতে? তুই এত ভয় কেন পাচ্ছিস? আরে ভয় কেন পাবো? তোর কথা তো তেমন বোঝা যাচ্ছে। ইরা, তানু, রিমু, তোরা 3 জন আজকে হঠাৎ করে ভার্সিটিতে, তাও এত সকাল সকাল? আমরা তো এসেছি কোচিং করতে, সামনে তো পরীক্ষা, কিন্তু তুই এত সকাল সকাল এসেছিস, তাও এইগুলো নিয়ে? প্লিজ বন্ধু, কাউকে বলিস না। তার মানে তোরা এইগুলো করে বড়লোক হয়েছিস? বড় হতে হলে এরকম কাজ করতে হয়। তুই যে এইগুলো করিস তা আর কেউ কি জানে? জানে বলতে যাদের কাছে বিক্রি করেছি তারা জানে। আচ্ছা এখন চল, বাসায় যেতে হবে আমাকে। তোরা থাকলে থাকতে পারিস। না রে, আমরা থেকে কি করব এখানে? চল তাহলে এখান থেকে, আমিও চলে যাব। এরপর ওরা চলে আসে। অন্যদিকে হঠাৎ করে রিয়া আসে একের রুমে। কি ব্যাপার, আপনি এখানে? আমার হাজবেন্ড আসবে কিছুক্ষণ পরে। ওনারা তো আরো 2 দিন পরে আসার কথা ছিল। কাজ শেষ, সেজন্য চলে এসেছে। তা বাইরে আছে নাকি এখনো এয়ারপোর্টে? 1 ঘন্টা লাগবে আসতে, সেজন্য আপনি আমার একটা উপকার করতে পারবেন? জি অবশ্যই পারবো। কি করতে হবে বলুন? আমার জন্য 1 গুচ্ছ গোলাপ ফুল নিয়ে আসতে পারবেন? তা গোলাপ পাবো কোথায়? এই জায়গায় গেলেই পাবেন। রিয়া থেকে ঠিকানা নিয়ে চলে যায়। এরপর অনেক খোঁজার পরে ফুল পায় আর ওইগুলো নিয়ে আসে। এদিকে একে স্যার হঠাৎ করে কল দেয়। কি ব্যাপার স্যার, এতদিন কোথায় ছিলেন আপনি? আমি একটা মিশনের কাজে ব্যস্ত ছিলাম বলে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তা ঠিকানা দিবেন কখন? তোমাকে 30 মিনিটের মধ্যে আমি ঠিকানা পাঠাচ্ছি। মনে থাকে যেন।
তুমি এই কয়েকদিনে রাস্তাঘাট ঠিক মতো চিনে নিয়েছো তো? জি স্যার, এখন শুধু ঠিকানাটা পেলেই হবে। তুমি অপেক্ষা করো, আমি পাঠিয়ে দিব। এদিকে একে ফুল নিয়ে চলে আসে আর রিয়ার হাতে ফুলগুলো দেয়। এই নিন ফুল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, আপনার হাজবেন্ড এসেছে বলে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। এদিকে আকাশকে ঠিকানা দেওয়া হয়, অন্যদিকে রিয়ার হাজবেন্ডও বাসার ভিতরে ঢুকে ঠিকানা আর রিয়ার হাজবেন্ডকে দেখে একে অবাক হয়, কেননা একে স্যার যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা, যে ঠিকানায় একে এতদিন ধরে থেকেছে। তার চেয়ে বেশি অবাক হয় রিয়ার হাজবেন্ডকে দেখে, আর রিয়ার হাজবেন্ডও একে দেখে অবাক হয়। আর রিয়া একবার ওর হাজবেন্ডের দিকে তাকাচ্ছে আর একবার একের দিকে তাকাচ্ছে, কেননা ওরা দুজনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। এদিকে বেচার রিয়া কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। বন্ধু, এত বছর পর দেখা পাবো আমি তো ভাবতে পারিনি। আমি যে তোকে দেখতে পারবো এটা তো আমি নিজেও ভাবতে পারিনি। তোমরা কি একজন আরেকজনকে চিনো? হ্যাঁ, কিন্তু ওখানে কি করে? এরপর রিয়া সবটা বলে। সবটা শোনার পর তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে আমার ভাষা জানা নেই। কত বছর পরে আমি আমার বন্ধুর দেখা পেয়েছি। উনি কিভাবে তোমার বন্ধু হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সবটা বলতেছি। ঠিক আছে, বলো। আবি সবটা বলতে শুরু করে। সবটা শোনার পর কিন্তু উনি এতগুলো বছর পরে হঠাৎ এখানে আসার কারণ? আসলেই তো, আমি তো তোকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। কথাটা তোকে যে আলাদা করে বলতে হবে, রিয়ার সামনে বলা যাবে না। আমি শুনলে কি হয়? ঠিক আছে, বলতেছি। এরপর ওদের সবটা বলে। সবটা শোনার পরে আমি অনেক সুখী আছি, সেজন্য আমার আর দ্বিতীয় কাউকে লাগবে না। তুই স্যারকে বলে দিস। আমি ওনাকে এখনই সবটা বলে দিচ্ছি। এরপর ওর স্যার সবটা বলে। আবির যে কতটা সুখে আছে সবকিছু বলে, সাথে ওদের বিয়ের ছবিও পাঠিয়ে দেয়। উনি সবটা শুনে দেখার পর তাহলে তুমি ফিরে এসো এবার। স্যার, আরো 2 দিন থেকে আসতেছি। অনেক বছর পরে বন্ধুর সাথে দেখা, একটু গল্প তো করতেই হবে। ঠিক আছে। এদিকে একে আবির আর রিয়া ওরা 3 জন গল্প করতে থাকে। এভাবে 2 দিনে রিয়া ওদের ব্যাপারে সবটা জানতে পারে। সবটা জেনে রিয়া খুশি হয়, আজকে একে ফিরে যাবে। সেজন্য রিয়া আর আবির ওকে নিয়ে এয়ারপোর্টে আসে। ভুলে যাবি না তো? এই কথা তো তোকে আমার বলার কথা। তুই নিজেই তো সবটা ছেড়ে চলে এসেছিস এখানে। তোকে যে খুঁজবো তার কোনো উপায়ও নেই। কি করব, আমাদের তো আইডেন্টি বলতে তেমন কিছুই নেই। আচ্ছা, আমি তাহলে আসি। আর ভাবি, বন্ধুর খেয়াল রাখবেন। আর যদি পারেন ঘুরে আসবেন আমেরিকা থেকে। আচ্ছা, পরের মাসে আসবো ওকে নিয়ে সেকেন্ড হানিমুনে। আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলি, ভালো থাকিস। ওখান থেকে চলে আসে এয়ারপোর্টের ভিতরে। তারপর প্লেনে করে ওর দেশে আর স্যারের সাথে কথা বলে বাকিটা ঠিক করে নেয়। এদিকে ইরা ওর বাবাকে কথাগুলো জানায়। কি বলছিস তুই? বাবা, আমি ঠিক বলছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে রাজীব চৌধুরী এত বড় লোক হওয়ার পিছনে এইগুলো ছিল? সে হতেও পারে। আচ্ছা, তোকে আর এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তবে একটু সাবধানে থাকিস। বলা তো যায় না, কখন আবার তোর উপরে আক্রমণ করে বসে। এরকম সাহস কিন্তু পাবে না। না পেলেই ভালো। তা তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তুই কি কাউকে পছন্দ করিস বা ভালোবাসিস? এরকম কেউ কি আছে? হঠাৎ এরকম প্রশ্ন? থাকলে বলে দে, নয়তো পরে আমি বিয়ে ঠিক করে ফেললে আমার দোষ কিন্তু দিতে পারবি না। আমি তো একজনকে পছন্দ করি, কিন্তু এখনো তাকে বলিনি। তা ছেলে কি করে? নাম কি? পারভেজ হোসেন, আকাশ ওর নাম। সবাই ওকে আকাশ নামেই চেনে। আর ও জুস বিক্রি করে। কি? জুস বিক্রি করা ছেলের প্রেমে তুই পড়েছিস? তুমি আগে একবার দেখো, তাহলে বুঝতে পারবে। তার আগে আমি দেখি ও আমাকে পছন্দ করে কিনা। যদি করে তাহলে তোমার সাথে দেখা করতে বলবো। যদি না করে তাহলে তো আমার কিছু বলার নেই তোমাকে। ঠিক আছে, আমার সাথে তাহলে দেখা করতে বলিস, বা একদিন ওকে বাসায় নিয়ে যায়। ঠিক আছে আব্বু, নিয়ে আসবো বাসায়। এদিকে পরের দিন এরা আকাশের সাথে দেখা করবে। সেই জন্য দেখা করার জন্য একটা পার্কে আসার জন্য বলে। আকাশও রেডি হয়ে চলে আসে পার্কে। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার পার্কে এনেছো? কিছু কি বলবে? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসা কিভাবে সম্ভব বলো? তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায়? তা জেনে আমার কোনো কাজ নেই। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব।
এর বাহিরে আমি কোনো কিছুই শুনতে চাই না। কিন্তু দেখো, তোমার বাবা একজন বিজনেসম্যান। আমার মতো সামান্য একটা জুস বিক্রেতাকে উনি ওনার মেয়ের জামাই বলে কি মেনে নেবে তুমি বলো? বললাম না, তুমি রাজি কিনা সেটা বলো। বাবার দিকটা পরে দেখতেছি আমি। ঠিক আছে, রাজি আমি। তাহলে ফুল এনে প্রপোজ করো আমাকে। এখানে ফুল কোথায় পাবো? যেখান থেকে পারো জোগাড় করো। তাছাড়া পার্কে এত গাছ আছে, কোনো না কোনো গাছে তো ফুল পাবেই, তাই না? তুমি 1 মিনিট অপেক্ষা করো, আমি 3 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা যাও। এদিকে অনেক খোঁজার পর একটা গোলাপের গাছ দেখলো। ওখান থেকে গোলাপ ছিঁড়তে এসে হাতে কাটা ফুটে যায়, কিন্তু গোলাপ নিয়ে আসে। এদিকে ইরা তো অপেক্ষা করতে থাকে। একটু পরে ইরার সামনে এসে হাঁটু ভাঁজ করে ইরাকে প্রপোজ করে। আমি তোমাকে ভালোবাসি ইরা। আমিও যে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আকাশ। এই বলে গোলাপটা হাতে নেয়। তখন গোলাপের রক্ত দেখতে পাই। তখন আকাশের হাতে তাকিয়ে দেখে রক্ত। সেজন্য বুঝতে বাকি রইল না, তাই ইরা ওর ব্যাগ থেকে একটা রুমাল বের করে আকাশের হাত বেঁধে দেয় আর ওখানে জড়িয়ে ধরে সবার সামনে। পার্কে যত মানুষ ছিল অনেকে ওদের এই কাহিনীগুলো ভিডিও করে রেখে দেয়। ইরা আকাশকে ছেড়ে দেয়, আকাশের কপালে একটা চুমু দেয় আর আকাশও ইরার কপালে একটা চুমু দেয়। চলো তোমাকে বাবার কাছে নিয়ে যাই। তাই বলে এখনই যেতে কেন সমস্যা? সমস্যা বলতে এই কাটা হাত নিয়ে যাব। বাবাকেও তো জানতে হবে ওনার মেয়ের জন্য তুমি কি কি কষ্ট সহ্য করতে পারো। সত্যি হাসলে তোমাকে অনেক দারুণ লাগে। মনে হয় প্রথমবার দেখেছো। এই প্রথম ফিলিংস নিয়ে তোমার হাসি দেখতেছি তো, সেজন্য। আচ্ছা চলো এখন তাহলে। হ্যাঁ চলো। এদিকে ইরার সাথে আকাশ ওর বাড়িতে আসে। প্রথমে বাড়িটা দেখে আকাশে অনেক পছন্দ হয়, তারপর ভিতরে এসে বসে পড়ে। একটু পরে ইরার বাবা নিচে নামে। তখন ওনাকে দেখে আকাশ অবাক হয়, কেননা উনি ছিল। থাক, ওনার পরিচয় এখন বললাম না, পরে জানতে পারবেন। উনিও আকাশকে দেখে অবাক হয়। কি ব্যাপার, তুমি এখানে কেন? আপনি এখানে? বাবা, তোমরা কি একজন আরেকজনকে চেনো আগে থেকে? আমি ওনাকে একবার তোমার ভার্সিটিতে আসতে দেখেছিলাম। তখন উনি আমার ঠেলায় জুস খাওয়ার জন্য এসেছিল। ঠিক বলছি না আঙ্কেল? ও হ্যাঁ, ঠিক বলেছে। তখনই তো আমাদের পরিচয় হলো। তখন তো এরকম পরিচয় হয়েছে, এখন না হয় অন্যরকম ভাবে পরিচয় হয়ে নাও। অন্যরকম বলতে? অন্যরকম বলতে আমি আকাশকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। তুই কি আকাশের সম্পর্কে সবটা কি জানিস? সবটা বলতে? ও কি করে, ওর বাবা মা, বাসা, এইগুলো সম্পর্কে কি কিছু জানিস? জানবো না কেন, অবশ্যই জানি। তুই কি সবই জানিস? অবাক হওয়ার কি আছে, ওর বাবা মা কেউ নেই। আর বাকি রইল বাসা। আমি ওর বাসায় কখনো যাইনি, আর নাই ওর বাসা দেখেছি। তাছাড়া ও জুস বিক্রি করে, দৈনিক 150 থেকে 200 গ্লাস জুস তো বিক্রি করে। সেই ডলার দিয়ে আমার হয়ে যাবে। তাছাড়া ভবিষ্যতে দরকার হলে আমাদের কোম্পানিতে চাকরি করবে। তাছাড়া ও পড়াশোনা জানে। তুমি ওকে তোমার সাথে ব্যবসায় শিখিয়ে নিও, এতে তোমাকে সাহায্য করবে। আর যদি ওর বাসা আমার পছন্দ না হয়, ওকে নিয়ে আমি এই বাসায় চলে আসব। তাছাড়া আমি তোমাদের একমাত্র মেয়ে। আমি চলে যাওয়ার পরে তোমাদের দেখাশোনা করার মতো কেউ তো নেই। তার চেয়ে ভালো আমি ওকে নিয়ে এই বাসায় থেকে যাব। ইরার মা, তুমি কি বলো? ও তো ঠিকই বলেছে। তাছাড়া ইরা যখন পছন্দ করেছে তখন ছেলেটা ভালোই হবে। তাছাড়া ছেলে দেখতেও তো খারাপ নয়। তুমি দরকার হলে তোমার সাথে ওকে বিজনেস শিখিয়ে দিও। তাছাড়া বিয়ের পর ওরা এই বাসাতে থাকতে থাকুক। ঠিক আছে, তুমি ইরাকে নিয়ে ওর রুমে যাও। আকাশের সাথে আমার কিছু আলাদা কথা আছে। ঠিক আছে আব্বু। মা চলো তাহলে, আমি বাকি কথা তোমার সাথে ওখানে এসে বলি। ইরা আর ওর মা তো চলে যায়। এদিকে ইরার বাবা আকাশের কাছে সবটা কাহিনী জানতে চায়। এরপর আকাশও সবটা বলতে থাকে, কিভাবে ওদের পরিচয় হলো সবটা বলে দেয়। সবটা শোনার পর, বিশ্বাস করেন, আমি যদি জানতাম এরা আপনার মেয়ে, আমি কখনো ওর সাথে রিলেশনে যেতাম না। তুমি এত ভয় পেও না। তাছাড়া আমি একমাত্র জানি তুমি কি। তাছাড়া তুমি চিন্তা করো না, আমি এই বিয়েতে রাজি। আমি চেয়েছিলাম আমার মেয়ের বিয়ে এমন কারোর সাথে দিতে যে ওকে সুখে রাখতে পারবে, ওকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে।
তাছাড়া তোমার সম্পর্কে তো আমি সবই জানি। তুমি যে আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করতে পারবে তা আমি না জানলে আর কে জানবে? তাহলে কি জুসের ব্যবসাটাই ছেড়ে দিব? দিলেও দিতে পারো। আচ্ছা, তাহলে বিয়ের কয়েকদিন পরে ছেড়ে দেব। এখন ছেড়ে দিতে সমস্যা কি? আসলে কয়েকটা মাস জুস বিক্রি করতে করতে এখন কেমন জানি আর ছাড়তে ইচ্ছে করছে না। কেন? লাভ কি বেশি হচ্ছে? তা তো হতোই। আচ্ছা চলো ইরার রুমে যাই তাহলে। এদিকে ইরা তো ওর মায়ের সাথে পটপট করতে থাকে। এই কিছুক্ষণের মধ্যেই ইরা এত কথা বলেছে যা বলার বাহিরে। ইরার বাবা রুমে আসে আকাশকে নিয়ে। আচ্ছা, আকাশের সাথে আমি তোর বিয়ে দিব, তবে কালকেই। এত তাড়াতাড়ি কেন আব্বু? কেন, সমস্যা কি? সবে তো মাত্র প্রেম হলো, কয়েকদিন যাবে তারপর তো বিয়ে করব। প্রেম বিয়ের পরেও করা যাবে। তোর বাবা যখন বলেছে তখন এটাই শেষ কথা। কিন্তু বিয়ের শপিং বাড়ি সাজাবে না? শপিং তো এখন এসে করে নিব, আর বন্ধুদের বিয়ের পরে আমি দাওয়াত করে খাইয়ে দিব। ঠিক আছে আব্বু, তোমার যেমনটা ইচ্ছে। এরপর ওরা বের হয়ে শপিং করতে থাকে। বিয়েতে যা যা লাগে মোটামুটি সবই নিয়ে নেয়, যেগুলো বেশি দরকার। রাতের মধ্যেই ওরা ফিরে আসে বাসায়। অন্যদিকে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ইরা আসে আকাশের রুমে। তুমি এত রাতে এখানে কেন? ছাদে চলো, কথা আছে তোমার সাথে। কি কথা? তাও ছাদে যেতে হবে? তুমি আসো তো। এবার ওরা ছাদে আসে, এসে বসে পড়ে। এখন বলো কি জন্য ডেকেছো? আচ্ছা বাবা, এত সহজে রাজি হয়ে গেল কি করে? আমি তো বুঝতেই পারলাম না। আমি নিজেও জানি না। সত্যি বলছো তো? সত্যি বলছি। তুমি কি এই প্রশ্নটা করার জন্য এখানে নিয়ে এসেছো? আরেকটা কথা বলার জন্য এনেছি, কিন্তু কথাটা বলবো কি বলবো না সেটাই ভেবে পাচ্ছি না। কি কথা? আজকে না, বাসর ঘরে বলবো। ঠিক আছে, আর একটা দিন না হয় অপেক্ষা করলাম। পরদিন দুপুরে কাজী ডেকে ওদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। রাতে ওরা খাবার খেয়ে নেয়। তোমরা তাহলে রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে আব্বু, আমি তাহলে যাই। খালি হাতে যাবি নাকি? তাহলে কি নিয়ে যাব? আকাশের জন্য দুধ নিয়ে যাবি, এইটা ওকে বলে দিতে হবে। আম্মু, আমি কি এর আগে বিয়ে করেছি নাকি যে জানবো? তোমার মেয়ে বলে কি এগুলা? ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এদিকে ইরা দুধ নিয়ে এসে দেখে আকাশ বসে আছে, সেজন্য আকাশের পাশে এসে বসে পড়ে। তুমি বসে পড়লে যে? বসে না থাকলে কি করবে? দুধের গ্লাস একটা জায়গায় রেখে আগে আমাকে সালাম দেবে, তারপর আমার কাছে আসবে। এরপর? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, করতেছি তো। এরপর বাকি কাজগুলো শেষ করে হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আমার উপহার কোথায়? কিসের উপহার? আজকে আমাদের বাসর রাত, আমি যে এত কিছু করলাম তোমার জন্য, এর বিনিময়ে আমার তো কিছু পাওয়ার যোগ্য, তাই না? এনেছি তো তোমার জন্য। কি এনেছো? চোখ বন্ধ করো, তারপর দিচ্ছি। চোখ বন্ধ করলে দেখবো কি করে? তুমি আগে বন্ধ করো চোখ। চোখ বন্ধ করলে ইরার গলায় একটা হার পরিয়ে দেয়, সাথে আঙ্গুলের মধ্যে একটা আংটি পরিয়ে দেয়। এরপর যখন চোখ মেলার জন্য বলে, ইরা চোখ মেলে তাকায়, আর এগুলো দেখে অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে আকাশকে। খুশির ঠেলায় এতটাই জড়িয়ে ধরে যে ওরা সরাসরি বিছানায় পড়ে যায়। তোমার আর সহ্য হচ্ছে না, এটা সরাসরি বলে দিলেই তো পারতে। মানেটা কি? এই যে বলা নেই কওয়া নেই, সরাসরি বিছানায় চলে এলে। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? জি না। এখন আগে লাইট অফ করে আসো। লাইট অফ করলে দেখবো কি করে? তুমি দেখতে গিয়ে বাকিদেরও কি দেখাবে নাকি? ভুলে গিয়েছিলাম। এরপর লাইট অফ হয়ে যায়। তারপর কি হয়েছে না হয়েছে তা আপনারা পরে জেনে নেবেন। পরের দিন সকালবেলায় ওরা দুজনে ফ্রেশ হয়ে নিচে নামবে। তখন আকাশ ইরার হাত ধরে বলে, গতকাল রাতে একটা কথা বলবে বলেছিলে, কিন্তু বলার সুযোগ হয়নি। কি কথা? ওই যে ওই কথাটা, কি একটা সত্যি কথা বলবে তুমি বলেছিলে। বললে আবার রাগ করবে না তো? রাগ কেন করব? ঠিক আছে, শোনো তাহলে। আমি একজন পুলিশ অফিসার, বাবার সুপারিশের জন্য চাকরি পেয়েছি। আসলে আমি এখনো পড়াশোনা করতেছি তো, সেই জন্য এত কম বয়সে চাকরিতে নিবে না আমাকে একটা কাজ দেওয়া হয়েছিল। তাহলে আমি পুলিশের হাজব্যান্ড হলাম, তা কি কাজ দিয়েছিল?
ভার্সিটিতে হিরোইন কে কে সাপ্লাই করে তা খুঁজে বের করা। এটা তো রাজীব আর রিয়াজের কাজ, ওরাই তো এইসব করে। তুমি জানতে এইসব ব্যাপারে? অনেক আগে থেকেই। তাহলে আমাকে কেন এতদিন ধরে বলনি? তুমি তো কখনো জিজ্ঞাসাও করনি। তাছাড়া আরেকটা সত্যি কথাও লুকিয়েছি। আবার কি লুকিয়েছ? আমি প্রথমে তোমাকে সন্দেহ করেছিলাম। মানে কি? আসলে বেশিরভাগ সময় যারা জুস বিক্রি করে তারা জুসের সাথে মিশিয়ে নেশা করায়। যারা এই সব খায় সেই জন্য প্রথম থেকে তোমার উপরেই আমি নজর রাখার জন্য সব সময় তোমার কাছাকাছি থেকে লক্ষ্য রাখতাম তুমি এই সব কাজে জড়িত কিনা। এভাবে নজর রাখতে রাখতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বুঝতে পারিনি। আমার সাথে দেখা আর ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল শুধুমাত্র নজর রাখার জন্য। সরি, আর এরকম হবে না। সরি বলছো কেন? তুমি তো কোনো দোষ করনি। আচ্ছা, এখন চলো নিচে যাই আমরা, মা বাবা অপেক্ষা করছে। ঠিক আছে, চলো তাহলে। তবে একটা কথা বলার ছিল তোমাকে। কি কথা? তুমি চাকরিটা ছেড়ে দাও। কেন বলো তো? রিয়াজ ছেলেটা অনেক খারাপ। ও যদি তোমার সত্যিটা জানতে পারে তাহলে তোমার ক্ষতি করতে ও একবারও ভাবতে যাবে না। কিন্তু আকাশ? কোনো কিন্তু নয়, তুমি এখন থেকে সংসার সামলাবে। আমাকে 7 দিন সময় দাও, আমি চাকরি ছেড়ে দিব আর তুমিও জুস বিক্রি করা বন্ধ করে দিবে। ঠিক আছে, দুজনেই একসাথে নিজেদের প্রফেশনাল লাইফ চেঞ্জ করে নেব। এখন চলো নিচে যাই আমরা। এদিকে ওরা নিচে নামে। নাস্তা করে ওরা ভার্সিটির দিকে বেরিয়ে পড়ে। আকাশ ওর ঠেলার কাছে এসে জুস বিক্রি করতে থাকে আর এরা ভার্সিটিতে ঢুকে নজর রাখতে থাকে রিয়াজের উপর। রিয়াজ লাইব্রেরি রুমে যায়, ওখানে কিছু ছেলেকে প্যাকেট ধরিয়ে দেয়। এইগুলো আজকের মধ্যে বিক্রি যেন হয়ে যায়। এদিকে ওরা আরো কথা বলতে থাকে, তখন ইরা সবটা শুনে ফেলে আর রিয়াজও ইরাকে দেখে ফেলে। এ কি ইরা, তুই এখানে কেন? আমি তো এসেছি বই নিতে, তা তুই এখানে কেন? তোকে তো কখনো লাইব্রেরিতে আসতে দেখিনি। তুই নিচে আসলে তো আমাকে দেখবি। তা তোর হাতে এগুলো কি? এইগুলো তো পাউডার। কিসের পাউডার? ওইসব তুই বুঝবি না। তা রিমু আর তানু কোথায়? ওদের তো দেখছি না। ওদের সাথে 2 দিন ধরে কোনো যোগাযোগ হয়নি। মেসেজ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাইও দেয়নি। চল ওই দিকটায় আমরা একটু আড্ডা দিই। ঠিক আছে, চল। এদিকে ওরা একটা জায়গায় বসে। দূর থেকে আকাশ লক্ষ্য করে, এরাও খেয়াল করে আকাশ ওকে এভাবে দেখার পর মন খারাপ করে আছে। সেজন্য মোবাইলে একটা মেসেজ লিখে আকাশকে পাঠিয়ে দেয়। মেসেজ পড়ে এরার দিকে তাকে একটা হাসি দেয় আর এরাও হাসি দেয়। যদিও এটা আকাশ কেন, যে কোনো ছেলেই সহ্য করবে না, তারপর অন্য কোনো ছেলের পাশে বসবে। এদিকে তানু আর রিমু চলে আসে ওদের কাছে। কিরে, তোর কোনো খবর নেই কেন? ব্যস্ত ছিলাম। দোস্ত, খাবি নাকি? কি খাবো? 1 নাম্বার মাত্র হিরোইন। তুই কবে থেকে এইসব খাওয়া শুরু করেছিস শুনি? হয়েছে তো 2 মাস হলো। রিয়াজ তো আমাদের ফ্রিতে দেয়, তার বিনিময়ে আমরা কিছু কিছু হিরোইন ওনাদের কাছে বিক্রি করি। এইসব আমাকে কেন বলিসনি? তুই জানি কি করবে, তাছাড়া তুই তো এইগুলা খাবি না, সেই জন্য তোকে বলিনি। রিয়াজ চল তো, এইগুলা এখন বিক্রি করতে হবে। ঠিক আছে চল তাহলে। ইরা, তুই কি যাবি সাথে করে? না রে, তোরা যা। ওরা চলে যায়। তারপর ইরা আকাশের কাছে এসে দাঁড়ায় আর সবকিছু বলতে থাকে আকাশকে। কিছুক্ষণ পর তানু আর রিমু আসে ইরার কাছে। দাঁড়িয়ে আছিস কেন? তাছাড়া ইরা, তুই এবার নাটকটা বন্ধ কর। কিসের নাটক? আকাশের সাথে তুই যে মিথ্যা প্রেমের অভিনয় করছিস তাই এবার বন্ধ করে দিয়ে রিয়াজের সাথে রিলেশন কর। দেখবি তোর লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। তার মানে এরা তুমি আমার সাথে অভিনয় করতেছো? বিশ্বাস করো, আমি কোনো অভিনয় করছি না। ইরার কান্না দেখে আকাশ ওকে চোখের ইশারা করে, যা ইরা বুঝতে পেরে কান্না থামে। আসলে ওকে কি বোঝাতে চেয়েছে তা আপনারা বুঝতে পারবেন একটু পরে। ইরা, তুমি আমার সাথে এরকম করবে আমি তো ভাবতেও পারিনি। আকাশ, তুমি ইরার কথা বাদ দাও, তুমি আমাদের হয়ে কাজ করো। কি কাজ? তুমি জুসের মধ্যে হিরোইন মিশিয়ে খাওয়া ছেলে মেয়েদের, এতে ওরা এদের প্রতি আসক্ত হবে। এতে আমার কি লাভ? এর বিনিময়ে তোমাকে অনেক ডলার দিব আমি। ঠিক আছে, আমি রাজি। আর ইরা, তোমার সাথে আমার কোনো কথা নেই। আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবে না তুমি। এদিকে ইরাও মাথা নাড়ায়, চলে যায় ওখান থেকে। এদিকে আকাশ ওই সুযোগে ওদের হাত
সাথে হাত মেলায়, যেন ওদের এই মাল কোথা থেকে আসে, কিভাবে আসে সবকিছু জানতে পারে খুব সহজে। সন্ধ্যেবেলায় আকাশ যখন বাসায় ফিরে তখন ইরা রাগী মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। ইরাকে এরকম অবস্থায় দেখে আকাশ বুঝতে পারে সবই। সরি, ওইভাবে বলাটা আমার ঠিক হয়নি। তা এখন তোমার মনে পড়লো? তখন যদি তোমাকে আমি রাগ না দেখাতাম তাহলে তো ওরা বুঝে যেত। ওদের বোঝানোর জন্যই তো তোমার সাথে আমি রেগে কথা বলেছি। এরপর থেকে যেন এমনটা আর না হয়, মনে রাখবে কথাটা। জি ম্যাডাম, মনে থাকবে। এখন রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। তুমি 15 মিনিট অপেক্ষা করো, আমি ততক্ষণে চলে আসব। এদিকে আকাশ তো ফ্রেশ হয়ে আসে, এসে খাবার খেয়ে ওরা দুজন রুমে আসে। ইরা তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কেন ওদের সাথে মিশতে গেলে? ওটা সিক্রেট, বলা যাবে না। তোমার আবার কোনো কিছু নিয়ে ধান্দা নেই তো? তুমি যা ভাবছো সেগুলো কিছুই না। না হলেই ভালো। এখন চলো ঘুমাই দুজনে। ঠিক আছে। পরদিন সকালে আকাশ বের হয়ে যাবে, তখন ইরার বাবা আকাশকে ডেকে বলে, আকাশ, তোমার কাজ কত দূর এগোলো? আর 1 সপ্তাহ লাগবে, এরপর আমার কাজ শেষ হয়ে যাবে। তা ইরা কি কিছু জানে? এখনো বলিনি, তবে এই কাজ শেষ হলে তারপর বলবো। আচ্ছা, তা এখন কোথায় যাচ্ছ? কোথায় আবার, যে কাজ দিয়েছেন সে কাজেই যাচ্ছি। আচ্ছা, তুমি একটু সাবধানে থাকিও। কেন বলুন তো? রিয়াজ কিন্তু তোমাকে ফাঁদে ফেলতে চাইছি। দেখি না কি হয়। এদিকে ওরা ভার্সিটিতে এসে কাজ করতে থাকে। আকাশ ওর মতো করে সবটা খুঁজে বের করতে থাকে। কিছুক্ষণ পরে, ইরা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি তোকে পছন্দ করি আর তোকে বিয়ে করতে চাই। তোর কি মাথা গেছে? তুই কিভাবে পারলি এই কথাটা আমাকে বলতে? কেন, কি কমতি আছে আমার মধ্যে? কমতি আছে অনেক কিছু। তোর নজর তো এখন আকাশের দিকে। ওই ছেলে দিনে যা পায় সে ডলার, আমি দিনে খরচ করি। তাহলে ও কিভাবে পারবে তোকে সুখে রাখতে? তা নিয়ে তোকে ভাবতে হবে না। এদিকে রেগে ইরা চলে আসে। তখন তানু আর রিমু রিয়াজের কানে কানে কিছু একটা বলে। তাহলে এই ব্যাপার, তাহলে তো আকাশকে এই পথ থেকে সরিয়ে দিতে হয়। কিন্তু ও তো আমাদের সাথে কাজ করে। কাজ হবে পরে, আগে ইরাকে আমার চাই। এর জন্য আকাশকে যদি সরিয়ে দিতে হয় তাহলে দিব। কিন্তু কিভাবে? তোরা ওকে ডেকে নিয়ে আসবি রাতে আমার বাংলোতে, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে, হয়ে যাবে। এদিকে রাতের বেলায় রিমু আকাশকে কল দিয়ে রিয়াজের বাংলোতে আসার জন্য বলে। আকাশ যখন বের হবে তখন ইরা প্রশ্ন করে বসে, কোথাও যাও এত রাতে? এই তো রিমু কল দিয়ে বলেছে রিয়াজের বাসায় যেতে। ওদের কিছু ডিলার আসবে, ওদের সাথে কথা বলার জন্য। তুমি তাহলে এই ভিডিও ও ক্যামেরা রাখো। তুমি ওখানে যা যা করবে তা আমি ভিডিও করে রেখে দিব, তাহলে ওদের ধরতে সুবিধে হবে। ঠিক আছে, চলি আমি। এদিকে ভিডিও চালু করে আকাশ ওদের সামনে আসে। এদিকে আকাশ আসা মাত্র রিয়াজ আকাশকে গুলি করে, যা ইরা ভিডিওতে দেখতে পায়। আর আকাশ বলে চিৎকার করে ফ্লোরে অজ্ঞান হয়ে যায়। ইরার এমন চিৎকারে ওর বাবা আমার রুমে এসে ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। 2 দিন পর ইরার জ্ঞান ফিরে। তখন আকাশ বলে চিৎকার করে ওঠে। এতে ওর বাবা মা এসে সান্ত্বনা দেয়। তারপর ইরা থেকে সবটা জানতে চায়। ইরাও সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, কি বলছিস তুই? এই জন্য আকাশকে কল দিয়ে পাচ্ছি না 2 দিন ধরেই। বাবা, তুমি আকাশকে ফিরিয়ে দাও আমার কাছে। আমি যে ওকে ছাড়া বাঁচবো না বাবা, বাঁচবো না। আমি যে ওকে অনেক খুঁজেও পাইনি। এদিকে ইরাকে নিয়ে চলে আসে বাসায়। 2 দিন পার হয়ে গিয়ে 4 দিন হলো, কিন্তু আকাশের কোনো খোঁজ নেই। এদিকে রিয়াজ ওর লোকজন নিয়ে চলে আসে ইরার বাড়িতে, আর ইরাকে নিয়ে চলে যায় ওর বাংলোতে। তোর সাহস তো কম না রিয়াজ, তুই আমাকে তুলে এনেছিস। তোকে তুলতে সাহস লাগে নাকি? তাছাড়া আকাশ তো বেঁচে নেই। এখন তোকে বিয়ে করতে আমার একটুও বাধা নেই, সেই জন্য আমি তোকে বিয়ে করবই কালকে। এদিকে যা হলো তা আপনারা দেখলেনই, এবার ওইদিকে কি হচ্ছে তা আমরা দেখে আসি। অন্যদিকে, তোমরা কি এখনো খুঁজে পাওনি? স্যার, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এটা কি করে সম্ভব? সামান্য একজন মানুষকে তোমরা খুঁজে পাচ্ছ না? কি করব, আমরা তো অনেক চেষ্টা করেছি। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি 1 দিনের ভিতরে ওকে চাই। এইদিকে কাহিনী তো গেল। অন্যদিকে ইরান নিখোঁজের ব্যাপারটা ওর বাবা মা জানতে পারে, সেজন্য ওনারা আসে রিয়াজের বাড়িতে। ওখানে রিয়াজও ছিল। কি ব্যাপার, মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনারা যে নিজে চলে আসবেন তা তো ভাবতেও পারিনি আমি। আমার মেয়েকে ছেড়ে দে রাজি।
নয়তো আমি কি কি করতে পারি তা তোর ধারণার বাইরে। কি করতে পারিস দেখে নেব আমি। তাহলে একটু অপেক্ষা কর। এদিকে ইরার বাবা ফোন বের করে কাউকে কল দেয়। কল দেওয়ার পরে রাজীব ইরার বাবা মাকে ওনাদের বাড়িতে এনে আটকে রাখে ইরার সাথে। ইরা তো ওর বাবা মাকে দেখে কান্না করে দেয়। বাবা বাবা তুমি আকাশকে ফিরিয়ে দাও না বাবা, আমার কাছে দাও না, আমি যে ওকে ছাড়া বাঁচবো না আমি। তুই চিন্তা করিস না, 30 মিনিটের মধ্যে এখানে কমান্ডো চলে আসবে, তখন ওরাই বাকিটা করবে। এইদিকে রাজীব চৌধুরী তার ছেলেকে বরের সাজে সাজিয়ে এনেছে আর ইরার জন্য শাড়ি নিয়ে আসে। 30 মিনিট সময় দিলাম, যদি শাড়ি না পরিস তাহলে তোর বাবা মাকে আমি মেরে ফেলবো। এদিকে ইরার বাবা মাকে মেরে ফেলবে এই কথা শুনে ইরা শাড়ি পরে নিচে নামে। তখনই ওখানে কমান্ডো আসতে থাকে। ওরা এসে একজন একজন করে রিয়াজের লোকেদের মারতে থাকে। এইদিকে সবাইকে মারা শেষ করে এখন রিয়াজ আর রাজীব চৌধুরী বেঁচে আছে আর ওনারা ভয় পেয়ে আছে অনেক। তখন সুযোগ নিয়ে রিয়াজ ইরার মাথায় বন্দুক ধরে। এদিকে ওদের ভিতর থেকে একজন কমান্ডো এসে রিয়াজের হাত থেকে বন্দুক নিয়ে ওখানেই মেরে ফেলে রিয়াজের আর রাজীব চৌধুরীকে। সেজন্য তোমরা কি করলে এটা? কথাটি শুনে কমান্ডো অফিসার নিজের মুখ থেকে মাস্কটা সরে। এতে তো সবাই অবাক হয়, সাথে ইরা বেশি অবাক হয় আকাশের এরকম ভয়ঙ্কর রূপ দেখে। আকাশ তুমি বেঁচে আছো? কথাটা বলে ইরা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এতে কিছুটা ব্যথা পায়। তোমাকে রেখে আমি মারা যাব তা কি করে হয়? কিন্তু ভিডিওতে যে যা দেখলে সবই সত্যি। এতদিন আমি হসপিটালে ছিলাম, তানু আমাকে বাঁচিয়েছে, ওর জন্য আমি এখনো জীবিত আছি। সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই পোশাকে কেন? কারণটা আমি বলছি। তুমি কি ঠিক ধরেছিস, ও হচ্ছে আমার টিমের বেস্ট কমান্ডো অফিসার। তাহলে তুমি যে জুস বিক্রি করো? এটা ছিল আমার ছদ্মবেশে। তাহলে কেন আমার থেকে তুমি নিজেকে গোপন করেছো? আর বাবা, তুমি কেন এতদিন ধরে আমাকে বলনি? আমি বলছি, আসলে আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তা যে ওভাবে দিব সেটা আমি ভাবিনি। তুমি যে বেঁচে ছিলে তা কেন আমাকে এতদিন ধরে বলনি? বলো। আমার তো জ্ঞান ফিরেছে রাতের বেলায়। তানুর থেকে সবটা শুনে আমি এখানে ছুটে আসি। তারপর যা হলো তা তো দেখলেই। দেখলাম, তোমাকে আর এরকম ভাবে আমি কমান্ডোতে থাকতে দিব না। কি বলো? তাহলে আমি চলবো কি করে? চলবে কি করে মানে? আমাদের কি কম আছে নাকি? তাই বলে শ্বশুরের টাকায় চলবো নাকি? তোমাকে চলতে কে বলেছে শুনি? আমি বলি কি? হ্যাঁ বলো। আমার তো বয়স হয়েছে, আমি ব্যবসায় আর কমান্ডো থেকে এবার অবসর নিব, সেই জন্য আকাশকে আমি ব্যবসায় বুঝিয়ে দিব। ব্যবসায় আমি বুঝে নিব না, আমি আগে যা করতাম তাই করব। কি করবে তুমি তাহলে? কি আর করব, জুসের ব্যবসা। এই ব্যবসায় লাভ অনেক, সেজন্য লস করা আর যাবে না। তাই বলে এত কিছু থাকতে তুমি কি না জুসের ব্যবসা করবে? তাতে কি, তুমি না হয় একজন জুস বিক্রেতার বউ হয়ে কাটিয়ে দিও বাকিটা জীবন। পারবে তো থাকতে? তোমার জন্য এত কিছু করতে পেরেছি, আর এইটুকু যদি নাই করতে পারি তাহলে আর তোমার হলাম কেন? শুধু আফসোস এতটুকু যে তোমার হাতে জুস আর খাওয়াই হবে না। জুস বিক্রেতার জুস খাবে না তা কি করে হয়? ভুলেও না। তুমি তো খাবে, তোমার বাবাও খাবে। এই সবের ভিতরে আমাকে কেন ডাকতেছো? সরি আব্বু। তবে যাই হোক না কেন, জুস বিক্রিতে কিন্তু আসলেই অনেক লাভ হয়। ইরার কথা শুনে সবাই হেসে দেয়। আর এভাবেই জুস বিক্রি করা গল্পের কাহিনী শেষ হলো। গল্পটা কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাবেন।